আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভার্সিটি ক মাস্টার ক্লাসের রেগুলার মাস্টার ক্লাস শেষের পরে অ্যাডভান্স প্রবলেম সলভিং এ সবাইকে আমি আবারও ওয়েলকাম করছি। তো আজকে এই চ্যাপ্টার 6 এ বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে যেই টাইপগুলো আসে বা যে প্যাটার্নগুলো আসে, যেমন বুয়েট, সিকে রুয়েট, বুটেক্স, এই সব জায়গার প্রশ্নগুলোর উপর আমরা বেশি ফোকাস দিব এবং এর পাশাপাশি আইওটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো তোমাদের কনসেপ্ট বিল্ডিং এর জন্য হেল্পফুল, সেই প্রশ্নগুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে আমরা আজকে একটা কমন টাইপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমরা দেখতে পাচ্ছ টাইপটা হচ্ছে মহাকর্ষীয় বলের সূত্রের ব্যবহার। তো মহাকর্ষীয় বলের সূত্রে যখন ব্যবহার আমরা করি, ধরো দুইটা গ্রহ এরকম দেওয়া থাকে, এরকম দুইটা গ্রহ দিয়ে তোমাদের বলে যে এদের মধ্যবর্তী কোন স্থানের জন্য লব্ধি প্রাবল্য অথবা লব্ধি বলটা শূন্য হবে। তো ধরো দুইটা গ্রহ এরকম দেওয়া আছে, একটা গ্রহ হচ্ছে তোমার M1 আর একটা গ্রহ হচ্ছে তোমার M2 ভর। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব ইনিশিয়ালি দূরত্ব ছিল হচ্ছে ডি। এখন যখন জিজ্ঞাসা করে যে মধ্যবর্তী কোন অবস্থানে এই লব্ধি বলটা শূন্য হবে বা ডিড বলটা শূন্য হবে, আমি ধরলাম আমার মধ্যবর্তী এই অবস্থানে লব্ধি বলটা আমার শূন্য হবে। এখন এই বলটা আসলে কার থেকে হিসাব করবা বা দূরত্বটা কার থেকে তুমি হিসাব করবা, অ্যান্সারটা কার রেসপেক্টে দিবা, সেটা বোঝার জন্য আমরা এখানে একটা শর্টকাট রাখছি এবং শর্টকাটটা কি বোঝাচ্ছে তা লেখার জন্য আমরা এখানে এক্স এর পরিচয়টা দিছি। তো খেয়াল করো, এখানে আমাদের শর্টকাটটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ডি বাই 1 + √M1/M2। তোমাদের বোঝার সুবিধার্থে একটু বলি, এই ডিটা হচ্ছে মূলত দেখতে পাচ্ছ যে দুইটা গ্রহের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে ডিটা হচ্ছে দুটি গ্রহের মধ্যবর্তী দূরত্ব। নট নেসেসারিলি এখানে সবসময় গ্রহ থাকবে, এখানে যে কোনো দূরে বস্তু দিলেও আসলে ম্যাথের প্যাটার্নটা সেম থাকবে। আচ্ছা, এখন খেয়াল করো, যেই গ্রহের সাপেক্ষে আমরা হিসাবটা আসলে করব, সেই গ্রহকে সবসময় এই ভাগফলের নিচে দিবা। তো এটা কিন্তু একটা কনভেনশন, মানে আমরা যার সাপেক্ষে হিসাব করি তাকে কিন্তু সবসময় কি করি, ভগ্নাংশের নিচে রাখি, যার সাপেক্ষে হিসাব করি। এখন ধরো আমি বলতে চাচ্ছি যে আমার এই এম টু গ্রহের থেকে এক্স দূরত্বে আমার এই লব্ধি বলটা শূন্য, এটা আমি বলতে চাচ্ছি, ঠিক আছে? তার মানে এই যে M2 ভরের দূরত্ব থেকে আমি M2 ভরের গ্রহ থেকে দূরত্বটা হিসাব করলাম, এই জন্য নিচে কাকে রাখছি, M2 কে রাখছি। আর উপরে তাহলে কাকে রাখবো, উপরে হচ্ছে অন্য যে গ্রহটা থাকবে সেই গ্রহটাকে রাখবো। তাহলে এই শর্টকাটে এই এক্স এর মানের দ্বারা আমরা আসলে কি বের করতে পারবো বলতো? এই এক্সটা হচ্ছে যে দূরত্বে লব্ধি বল বা নিট বল শূন্য। আচ্ছা, আশা করি শর্টকাটের প্যাটার্নটা আমরা বুঝছি। এক্স ইকুয়ালস টু ডি বাই 1 + √, যার সাপেক্ষে করবো তাকে নিচে আর যারটার জন্য বের করবো সেটা হচ্ছে উপরে। আচ্ছা, এবার চলো আমরা কয়েকটা প্রবলেম দেখি। তো প্রথম যে প্রবলেমটা দেখতে পাচ্ছ আইওটি 2020-21 আসছে। তো আমরা এটাকে মোটামুটি এক লাইনে ইকুয়েশনটা লিখে এরপর দেখবো যে আসলে করা যাচ্ছে কিনা। তাহলে চলো প্রথমে আমরা ইকুয়েশনটা লিখি। আমরা জানি ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই 1 + √M1/M2। এখন খেয়াল করে দেখো, এই M2 হচ্ছে যার থেকে আসলে দূরত্বটা হিসাব করতে হবে। তো অনেক সময় প্রশ্নে বলে দেয়, অনেক সময় আমাদের ধরে নিতে হয়। তো প্রশ্নে খেয়াল করে দেখো, এখানে বলছে স্পেসক্রাফট ফ্রম দ্য আর্থ ইজ মুভিং টুয়ার্ডস দ্য মুন। হ্যাঁ, এখন একদম এখানে পড়ো, ফাইন্ড এ লোকেশন ফ্রম দ্য আর্থ। তাহলে ফাইন্ড এ লোকেশন ফ্রম দ্য আর্থ, তার মানে আসলে কি বলতো, এই M2 যেটা হবে, এই M2 হবে হচ্ছে আমার আর্থের ভর। এটা হচ্ছে আমার আর্থের যে ম্যাসটা আছে তাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে উপরেরটা কার হবে বলতো? উপরেরটা কার দেখো তো, এখানে স্পেস ক্রাফটের সাথে কার, আর্থের। তাহলে উপরেরটা হচ্ছে স্পেস ক্রাফটের হবে, ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো এট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ 0। তো যেহেতু বলছে যে এখানে হচ্ছে 0, অর্থাৎ আমাদের যে নিট বল শূন্য বা প্রাবল্য, নিট বল শূন্য বা হচ্ছে লব্ধি বল শূন্যের টাইপটা, তাহলে এইখানে আমরা এখানে মানগুলো একটু বসাবো। এখন দেখো দুজনের মধ্যবর্তী দূরত্ব আসলে কত, তো ডিস্টেন্স বিটুইন আর্থ এন্ড দ্য মুন হচ্ছে এত। তাহলে এটা হচ্ছে আমাদের দুজনের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এখানে দূরত্বটা বসাই। দেখো দূরত্ব কত বলছে, 3.8 × 10⁸ ডিভাইডেড বাই 1 + √M2টা হচ্ছে আমাদের আর্থের যে মাস সেটা। এখন আর্থের ভরটা তোমরা সবাই জানো, এখানে দেখো তবুও দিয়ে দিছে। তো আমরা এই ভরটা এখানে বসাইলাম 6 × 10⁻24। আর উপরে তাহলে কারটা বসবে বলতো? অপরজনেরটা বসবে। অপরজন কে আছে দেখো তো, অপরজন আছে হচ্ছে চাঁদ, এই যে আমাদের মুন।
ঠিক আছে, তাহলে আমাদের এটার মাসটা হচ্ছে 7.4 ইন্টু 10⁻12। এখন কি করবা ভাই, জাস্ট সিম্পলি এখানে ক্যালকুলেশন করে ফেললে তোমার আনসার চলে আসবে। এখন দেখো এই যে ক্যালকুলেশনটা আমাদের এখানে আছে, এটা হচ্ছে আইওটি 20 এবং 21 আসছে। তা আইওটি 20-21 তো তোমার সাথে ক্যালকুলেটর অ্যালাউ করছে, তাই না? তো নর্মালি আমরা একটু পরে দেখবো আরেকটা প্রবলেম আমি দেখাবো তোমাদের, আমি ক্যালকুলেটর ছাড়াই দেখাবো যে কিভাবে করা যায়। তো যেই টাইপ গুলো একটু বেশি কমপ্লেক্স ওগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া তোমাকে সলভ করতে দিবেও না, ঠিক আছে? তো এটা আমরা একটু সলভ করে ফেলে দেখি কত আসে। 3.42 ইন্টু 10⁸8, যেহেতু আমাদের দূরত্ব ডিস্টেন্স তার মানে এত মিটার। এখন দেখো তো এটার সাথে কোনটা আসলে আমার অ্যান্সার মিলে। আমার অ্যান্সার মিলে হচ্ছে অপশন বি। ওকে ফাইন, এবার চলো পরবর্তী প্রবলেমটা দেখি। দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সমীকরণ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখন এই মাত্রা সমীকরণটা তোমাদের আসলে সবার এমনি মুখস্থ রাখতে হবে, কারণ কি এটা অনেক বেশি কমন। তো মুখস্থের পাশাপাশি আমি একটু দেখি কিভাবে আসে। মূল ইকুয়েশন সবাই প্রথমে লিখে ফেলবা। মূল ইকুয়েশন যেটা জানি, জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এখন যার মাত্রা বের করতে হবে তাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি। তাহলে মাত্রা বের করতে হবে কার? মহাকর্ষীয় ধ্রুবকের। তাহলে মহাকর্ষীয় ধ্রুবককে যদি আমি একটা সাইডে রাখি, আমার ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে দেখো তো, এফ ডি স্কোয়ার আপন m1 বাই m1 ইন্টু m2। এখন কি করব, মাত্রা কার বের করতে হবে? মাত্রা বের করতে হবে জি এর। তাইলে জি এর মাত্রা বের করার জন্য এদের যে করেসপন্ডিং মাত্রাগুলো আছে ওগুলো আমরা বসাবো। তো আমরা বলের মাত্রা কিন্তু আমরা সবারই আমাদের মুখস্থ, যে বলের যে মাত্রাটা আছে, তো বলের মাত্রা আমাদের কত? mlt ইনভার্স 2। এরপরে আমাদের দূরত্বের মাত্রাটা হচ্ছে এল, তাহলে ডি স্কোয়ার মানে এল স্কোয়ার। আর নিচে আমাদের দুইটাই হচ্ছে ভর, m1 m2। তো ভরের মাত্রা আসলে কত? এম। তাহলে এখানে কি লিখবো? এম স্কোয়ার। তাহলে খেয়াল করো এখানে আমাদের মাত্রাটা আসলে কত আসতেছে। আমাদের এম যেটা আছে, এম হচ্ছে এম ইনভার্স 1 হয়ে যাচ্ছে, আমাদের টিটা হচ্ছে টি ইনভার্স 2 থাকে, আর এলটা হচ্ছে এল কিউব হয়ে যাচ্ছে। তাহলে এবার খেয়াল করে দেখো অপশনে কোনটা মিলে। তো অপশনে সবার প্রথমে সবগুলো হচ্ছে এল দিয়ে আছে। এখন দেখো মাত্র একটা অপশনে, শুধুমাত্র এই বি অপশনটাতেই কিন্তু তোমার এল কিউব আছে। আমার এখানেও কি আছে দেখো, এল কিউব আছে। তো যেহেতু প্রথমটাই মিলে গেছে, তাহলে এখানে অন্য কোনো অপশন হওয়ার কোনো চান্স নাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলতো? অ্যান্সার হবে বি। আচ্ছা, এবারে বুটেক্স 9-10-এর একটা প্রশ্ন, সিম্পল একটা প্রশ্ন, তাপমাত্রা বাড়লে মহাকর্ষীয় ধ্রুবকের কি হবে? তা আমরা আসলে কি জানি বলতো? মহাকর্ষীয় যে ধ্রুবকটা মানে আমাদের যেই ক্যাপিটাল জিটা, এই ক্যাপিটাল জি এর মানটা কার উপরে কিন্তু নির্ভরশীল না, সেটা সবসময় কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি সার্বজনীন ধ্রুবক। আচ্ছা, তাহলে যেহেতু সার্বজনীন ধ্রুবক বলি, যে নাকি ধ্রুবক সেটা আসলে চেঞ্জ হচ্ছে না, তাই না? তো যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বলবো যে এটা তাপমাত্রা বাড়ুক আর তোমার হচ্ছে দুইটা মাধ্যমের মধ্যে যাই কিছু নিয়ে আসা হোক না কেন, এই মহাকর্ষ ধ্রুবকের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তার মানে কি বলবো আমরা? পরিবর্তন হবে না, অথবা বলতে পারো যে একই থাকবে। ঠিক আছে, এরপর জি এর মানটা জাস্ট হচ্ছে লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা জি এর মানটা এখানে লিখে দিতে পারি 6.673 ইন্টু 10⁻11। লিখার সময় যখন লিখবা এককটা সহ লিখে দিবা, তাহলে কত হবে? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এবার চলো রুয়েটের 8-9-এর একটা প্রশ্ন আমরা দেখি। দেখো কি বলছে, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। তাহলে পৃথিবীর যে ভরটা আছে, পৃথিবীর যে ভর ধর, এটা হচ্ছে ME মানে আর্থের ম্যাস। এটা হচ্ছে চন্দ্রের যে ভরটা আছে, সে চন্দ্রের ভরের কত গুণ? 81 গুণ। তাহলে 81 ইন্টু MM মানে হচ্ছে চন্দ্রের ভরের 81 গুণ। এখন বলছে দেখো তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে, ফাইন। তার মানে আমাদের ডি এর ভ্যালুটা ওরা বলে দিছে। তাহলে ডি কত বলছে? 10⁻38.6 ইন্টু 38.6 ইন্টু 10⁻4 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে বলো তো কত আসবে? সিম্পলি এখানে 10⁻3 যদি গুণ করে দাও, 10⁻7 মিটার হয়ে যাবে। ফাইন। চন্দ্র পৃথিবীর সংযোগকারী রেখার কোথায়, এই যে কোথায় জিজ্ঞাসা করছে, মানে কোন অবস্থানে জিজ্ঞাসা করছে, কোন বস্তুর উপর উভয় টান কি হবে? সমান। উভয় টান যখন দুইটা বস্তুর উপর সমান হয়, ধরো এখানে একটা অবজেক্ট আর এখানে অবজেক্ট, যখন মাঝে একটা বস্তু তুমি রাখলে উভয়ের দিকে টান সমান হওয়া মানে বলো কি হয় বলো?
উভয় দিকে যদি টান সমান হয় তাহলে আসলে এর উপরে লব্ধি বলটা কত হয় বলতো? শূন্য। তাহলে লব্ধি বলের যে শর্টকাটটা আমাদের ছিল আমরা সেটা এখানে ব্যবহার করব। লব্ধি বলের শর্টকাটটা কি? x ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার m1/m2। এখন একটু চিন্তা করে দেখো, আমাদের হিসাবটা কার থেকে করতে বলছে? প্রশ্নে কিন্তু কোথাও বলে নাই যে কার থেকে হিসাব, এটা কি আসলে চন্দ্রের থেকে নাকি আসলে পৃথিবীর থেকে। তার মানে তোমার এখানে কি আছে? একটা স্বাধীনতা আছে চুজ করে নেওয়ার। তো আমি যেটা বলি আসলে এটা হিসাব করার ক্ষেত্রে উপরে যদি তুমি বড় মানটাকে বসাইতে পারো হিসাবটা তাহলে সহজ হয়। কিভাবে? তুই চিন্তা করো, রুটের ভিতরে যদি উপরে বড় মানটা থাকে, উপরে বড় মান থাকলে ভগ্নাংশটা কেমন থাকে? একটা সুন্দর ভগ্নাংশ আসে। সো আমি ইচ্ছা করেই এই উপরের মানটা বড় রাখলাম আর নিচের মানটা কি রাখলাম? ছোট রাখলাম। তাহলে এবার তুমি দেখো এখানে কোন ভরটা বেশি বলতো? এখানে আমার পৃথিবীর ভর যেহেতু চাঁদের ভরের 81 গুণ বেশি, তার মানে পৃথিবীর ভরটাই অবশ্যই কি বেশি। তাইলে আমরা কি করব এখানে? আমরা এখানে 1 প্লাস বড়টাকে বলছি উপরে রাখলে সহজ হয়, তাহলে উপরে পৃথিবীর ভরটা বসাবো। তাহলে পৃথিবীর ভরটা দেখো তো ভাই কত? চাঁদের 81 গুণ। তাহলে পৃথিবীর ভরটা হচ্ছে 81 ইন্টু mm ডিভাইডেড বাই নিচে কাটতে হবে চাঁদের ভরটা হবে, তাহলে চাঁদের ভরটা হচ্ছে আমার কত? mm। আচ্ছা, আর উপরে হচ্ছে ডিস্টেন্স, টোটালটা ডিস্টেন্স কত আছে দেখো? 38.6 ইন্টু এত। তাইলে এই ভ্যালুটা আমরা একটু লিখি। ওকে, এখন দেখো ভাইয়া এই হিসাবটা কত সহজে করে ফেলা যায়। আমরা যদি এই এম কে কেটে দেই, রুটের ভিতরে কি থাকে? 81 থাকে। রুটের ভিতরে 81 কত হয়ে যায়? 9 হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 38.6 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই, খেয়াল করে দেখো এই 1 আর √81, √81 হচ্ছে 9 আর এখানে হচ্ছে 1, তাহলে যোগ হয়ে কত হবে? 10। তাহলে এখানে 10 থাকলো। এখন তুমি যখন 10 দ্বারা ভাগ করবা তখন কি হয়? সিম্পলি তখন দশমিকটা কি হয়? এক ঘর বামে চলে আসে, তাই না? তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসলে কত হবে বলতো? অ্যান্সার হবে 3.86 ইন্টু 10⁻⁷ মিটার। তো কেউ চাইলে তোমরা মিটারও রাখতে পারো, কেউ চাইলে তোমরা এটাকে কিলোমিটারও রাখতে পারো। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো সিকিউরিটির 21-22-এর একটা প্রশ্ন আসছে যে যদি পৃথিবীর পৃষ্ঠে এবং এইচ গভীরতায় পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের মান বলছে। আচ্ছা ফাইন, তাইলে একটা বলছে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠের যে এটার অভিকর্ষীয় ত্বরণের মান সেটা হচ্ছে জি, আর ডি গভীরতায়, এখানে হচ্ছে এইচ গভীরতায় বলছে। ফাইন, এখানে এইচ গভীরতায় যদি আমি আর একটা গোলক চিন্তা করি, এই গোলকটার জন্য আমাদের আসলে কত বলা হয়েছে দেখো ভাই, এই গোলকটার জন্য আমাদের বলা হয়েছে জি প্রাইম। এখন বলছে জি এবং জি প্রাইমের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তা আমরা কিন্তু জানি যে যখন আমরা গভীরতায় চিন্তা করি, নির্দিষ্ট গভীরতায় চিন্তা করি, তখন আমাদের ইকুয়েশন আসলে কি দাঁড়ায়? আমরা জানি জিডি ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এখানে একদমই সহজ বিষয় ভাই, এই জিডি যেটাকে আমরা বলি এইচ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান, সেটাকে ওরা জিডি বলে নাই, ওরা কি বলছে? সেটাকে বলছে ওরা জি প্রাইম। তাহলে জিডি এর বদলে আমরা কি বসাবো? জি প্রাইমটা বসাবো। তাহলে জি প্রাইম বসালে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাহলে একটু দেখো অপশনের সাথে কোনটা মিলে, একটু অপশনের সাথে দেখো কোনটা মিলে। দেখো অপশনের সাথে মিলে হচ্ছে এ। তাহলে বুঝতেই পারতেছো আসলে কত সহজ প্রশ্নগুলো আসতেছে। আচ্ছা, এবার দেখো সিকিউরিটির 22-23-এর আর একটা প্রশ্ন আসছে। তো কি বলছে দেখো, একজন অ্যাথলেট পৃথিবীতে দীর্ঘলাভ দিয়ে সর্বোচ্চ 4 মিটার দূরত্ব যেতে পারেন। তো ওই অ্যাথলেট চাঁদের পৃষ্ঠে দীর্ঘলাভ দিয়ে সর্বোচ্চ কত দূর যেতে পারেন? তাহলে প্রথমে যেটা তোমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে কাদের মধ্যে সম্পর্কটা আছে, অর্থাৎ কোন দুটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চলক। তাহলে প্রথমে খেয়াল করো, দীর্ঘলাভ দিয়ে তিনি যে সর্বোচ্চ এতটুকু যেতে পারেন, এটা হচ্ছে দূরত্ব অর্থাৎ উচ্চতার একটা ফ্যাক্টর। তাহলে এখানে এটাকে আমরা ধরো এইচ বলে নাম দিলাম। আচ্ছা, এখন যেহেতু বলছে পৃথিবীতে, তার মানে কি ভাইয়া এখানে পৃথিবী আসলে কার দ্বারা রিপ্রেজেন্ট করা যায় বলতো? মহাকর্ষ বিকর্ষের চ্যাপ্টারে পৃথিবীকে রিপ্রেজেন্ট করা যায় হয়তো পৃথিবীর ভর দ্বারা, অথবা পৃথিবীর ব্যাসার্ধ দ্বারা, অথবা অভিকর্ষ স্তরণ দ্বারা। আমি যদি বলি অভিকর্ষ স্তরণ 9.8, তাহলে বলতো গ্রহটার নাম কি? তো সবার মাথায় কিক করবে যে হ্যাঁ ভাইয়া গ্রহটার নাম হচ্ছে কি? পৃথিবী। তো এইভাবে চিন্তা করো, তাইলে এখানে পৃথিবী বলতে আসলে আমাদের অভিকর্ষ ত্বরণকে কি করতেছে? রেফার করতেছে। আচ্ছা, এবার দেখো ওই অ্যাথলেট চাঁদের পৃষ্ঠে, এবার চাঁদের কথা বলছে। ফাইন, তো ধরো চাঁদের পৃষ্ঠে আমরা এটাকে বললাম জিএম, দীর্ঘলাভ দিয়ে সর্বোচ্চ কত দূর যেতে পারবেন? তাইলে সর্বোচ্চ কত দূর যেতে পারবেন এটা থেকে আমরা ধরলাম এইচ এম। এটার মান কিন্তু আমরা আসলে জানি না। এখন বলো জি এর সাথে এখানে এইচ এর সম্পর্ক স্থাপন করতে হবে। তো জি এর সাথে এইচ এর সম্পর্কটা আসলে কেমন? আমরা জানি
যে আমরা যখন হচ্ছে তোমার এরকম জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার লিখি, তখন দূরত্বের সাথে আমাদের সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক। এটা একটা ফ্যাক্টর। আর একটা জিনিস আছে দেখো, এর সাথে তোমরা যদি মিলাও তাহলে এখানে ঝামেলা পড়বা। কি ঝামেলা ভাইয়া? খেয়াল করো, এই একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর আবার আমরা আসলে কি জানি, এই উচ্চতার সাথে বা দূরত্বের সাথে ওই একটা গ্রহ থেকে উঠবে 4 মিটার, তাহলে আর একটা গ্রহ থেকে কত উঠবে, সেটা হচ্ছে আমরা এনার্জি দিয়ে মিলাইতে পারি। কেমনে? কারণ পৃথিবী পৃষ্ঠে সে যখন লাফ দিয়ে উঠছে, তার মধ্যে যে এনার্জিটা আছে, ধরো এমজিএইচ পরিমাণ এনার্জি, চাঁদে গেলেও তার এনার্জিটা কিন্তু চেঞ্জ হবে না, এনার্জি সেম থাকবে। তাইলে আমরা কি লিখতে পারি, যে পৃথিবীর যে এনার্জিটা থাকবে বা পৃথিবীর যে কাজটা হবে, সেটা চাঁদের কাজের কি সমান। তাহলে পৃথিবীর যে কাজ হবে সেটা খেয়াল করে দেখো, পৃথিবীর কাজ হবে এম জি এইচ, আর চাঁদের কাজ হবে এম জি এম এইচ এম। তাইলে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, ভর তো আসলে কোথাও চেঞ্জ হয় না, তো ভর হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা দুই দুই পাশ থেকে কি করতে পারি, এম এম বাদ দিতে পারি। আমাদের কি বের করতে হবে বলো, ওই চাঁদেরটা বের করতে হবে, তার মানে এইচ এমটা বের করতে হবে। তাহলে দেখো এইচ এমটা কত হয়, জি বাই জি এম ইন্টু এইচ। এখন জি এর সম্পর্ক এখানে হচ্ছে দেখতেছি আমরা। এবার বলো তো, জি এর সাথে যে সম্পর্কটা, জি এর সাথে ভরের সম্পর্কটা কেমন দেখো। জি এর সাথে ভরের সম্পর্কটা হচ্ছে একদম সমানুপাতিক। হ্যাঁ, আমাদের জি এর সাথে ভরের সম্পর্কটা কেমন, সমানুপাতিক। তাইলে এখানে জি যদি উপরে থাকে, এটা পৃথিবী, আর জিএমটা হচ্ছে কার, চাঁদের। তাহলে আমরা ভরটাকে কিভাবে বসাবো, আমরা দেখো উপরে হচ্ছে প্রথমে পৃথিবীর ভর বসাবো, নিচে কার ভর বসাবো, চাঁদের ভর বসাবো। আরেকটা বিষয় খেয়াল করে দেখো, এই জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসার্ধটা কি হবে, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের এই জিটা উপরে থাকলে আমাদের আর এমটা থাকবে হচ্ছে নিচে, আর এই আমাদের আরটা থাকবে হচ্ছে নিচে। আর যেহেতু জিএমটা হচ্ছে আমাদের নিচে আছে, তাহলে আর এমটা কোথায় হবে বলতো, উপরে হবে। এবং যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে টোটালটার উপর তুমি একটা কি দিয়ে দাও, একটা হোল স্কোয়ার দিয়ে দাও। এর সাথে গুণ করতে হবে কি, এইচ কে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো সরাসরি মানগুলো বসাই দাও। তাহলে মান কত কত আছে দেখো, আমাদের পৃথিবীর ভর আর চাঁদের ভর হচ্ছে, রেশিওটা হচ্ছে 81 এবং 4 গুণ। তাহলে পৃথিবীর ভরটা কত গুণ বেশি, 81 গুণ বেশি, আর ব্যাসার্ধ হচ্ছে 4 গুণ বেশি। তাইলে এই যে এইখানে দুইটার মধ্যে অনুপাতের ক্ষেত্রে কারটা বড় বলো তো, পৃথিবীরটা বড়। তাহলে পৃথিবীরটা বড়, কত গুণ বড় দেখো, বলে দিচ্ছে 81 গুণ। ঠিক আছে, তাহলে এই অনুপাতের মানটা আসলে তোমার 81। তারপরে দেখো সেম ভাবে পৃথিবী আর চাঁদের মধ্যে কার ব্যাসার্ধটা বেশি, ওইখানে দেখো বলে দিচ্ছে যে ব্যাসার্ধ হচ্ছে 4 গুণ পৃথিবীরটা। তাহলে পৃথিবীর সাইডে এই রেশিওটা হবে হচ্ছে 4। তার মানে এটা আসলে কিভাবে আছে বলতো, 1/4 হোল স্কোয়ার। তার সাথে এইচ, এইচ দেখো বলা আছে 4, তাহলে এখানে আমরা 4 লিখলাম। এখন দেখো সিম্পল ক্যালকুলেশন, আমরা এখানে কি লিখতে পারি, 81, নিচে হচ্ছে আমাদের 16 থাকবে, আর এখানে হচ্ছে আমাদের 4 আছে। তাহলে এবার ছোট করে কাটাকাটি করো, এখানে 4 হবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে দেখো তো, অ্যান্সার আসতেছে 81/4। এবার এটা হাতে কলমে ক্যালকুলেট কিন্তু আমরা করতে পারি সহজে। কিভাবে করতে পারি, ওই যে একটা হচ্ছে এরকম ভাগ করে করে করা। তো একটা সহজ টেকনিক হচ্ছে যে, তুমি তো জানো যে আসলে 81 আসলে 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য না। তাহলে কত হইলে ভালো হইতো, তা আমাদের জন্য ভালো হইতো হচ্ছে যদি 80 হইতো, তাই না? তো এইভাবে চিন্তা করো দেখো, যে এটাকে আমরা লিখতে পারি 80 + 1 / 4। তাহলে এই যে ডিভাইড করলাম 4 দ্বারা, তাহলে এইখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো, 80/4। তাহলে 80/4 কত হবে বলতো, 20। তার সাথে যোগ হচ্ছে কত, 1/4। তাইলে এই 1/4 এর ভ্যালুটা আসলে কত বলতো, 4/1 মানে কি, 4/1 মানে 0.25। এটা তোমাদের একদম মনে রাখতে হবে। 1 থেকে শুরু করে 1/1 কত হয়, 1/2 কত হয়, 1/3 কত হয়, এরপরে 1/4 কত হয়। হ্যাঁ, একদম এই ভ্যালুগুলো 1/10 পর্যন্ত সুন্দর করে তোমাদের বাসায় শিখে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের 1/4 এর যে ভ্যালু, সেটা হচ্ছে আসলে কত, 0.25। তাহলে 0.25টা এখানে আমরা বসাই, তাহলে 20-এর সাথে 0.25 যদি যোগ হয় কত হবে, 20.25 মিটার। তাহলে তোমাদের এখানে একটু ছোট টেকনিক দেখাই দেই, দেখো এখানে আমরা মোটামুটি 1/4 পর্যন্ত করছি। এরকম কিন্তু আসলে অনেক ভ্যালু আমাদের লাগতে পারে। ফর এক্সাম্পল ধরো 1/5 যদি আমাদের বলতো, হ্যাঁ ধরো 1/5 এর ভ্যালু যদি বলতো কত হইতো, 0.2। যদি 1/6 বলতো 0.167। যদি বলতো ধরো 1/7, তাহলে সেটা হবে 0.14। যদি বলতো 1/8, সেটা হবে 0.125। ঠিক আছে, এভাবে করে
যদি বলে 1/9 সেটা হবে 0.11। তাহলে এখানে যে আমি এই যে 1/something 1/2 1/3 একদম দেখো 1/10 পর্যন্ত কিন্তু লেখা আছে। তো এই ভ্যালুগুলো তোমরা ইউজ করলে ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার এখানে আসলে কোনটা? অ্যান্সার হচ্ছে এত মিটার। এবারে দেখো আরেকটা প্রশ্ন আমাদের সিগের ওয়েটেই আসছে। পৃথিবী পৃষ্ঠে একটি ইটের ওজন হচ্ছে 81 নিউটন। পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতায় একবার বলছে, আর অর্ধেক ব্যাসার্ধের সমান গভীরতায় একবার বলছে, দুইটা কেস। ইটটির উপরে পৃথিবীর অভিকর্ষ বলের মান কত হবে? তাইলে দেখো ভাইয়া, আমরা প্রথমে ধরলাম আমাদের যেই প্রথম সেকশনটা বলছে, দেখো পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের সমান উচ্চতা, তাহলে উচ্চতার যে মানটা, আমাদের উচ্চতার যে মানটা, এটা হচ্ছে উচ্চতায়, সেটার মান বলছে ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এই উচ্চতার ক্ষেত্রে আমার আসলে অভিকর্ষ বলের মান যখন আসলে বের করব, সেটা কিন্তু আসলে কি আমাদের অভিকর্ষ ত্বরণের সাথে জড়িত। তাহলে ওই উচ্চতার ক্ষেত্রে আমার যেই বলের মানটা হবে, আমি ধরলাম সেটা হচ্ছে FH, সেটা কত হবে? M ইন্টু GH। এবার GH এর মান কি বলতো? আমরা কিন্তু জানি ইকুয়েশন যে GH হচ্ছে G ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কোয়ার। তাহলে এই GH এর বদলে আমরা এই ভ্যালুটা বসাই দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো M G ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কোয়ার। এখন দেখো কি করতে পারি এখানে, এখন এখানে সিম্পলি ভ্যালুগুলো ইনপুট করো। H এর মান তো বলে দিছে, তাহলে এখানে লিখতে পারি, দেখো mg ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস H R বাই 2 হোল স্কোয়ার। এখন এই পোর্শনটাতে দেখো যে mg এর সাথে যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আলাদা যদি ক্যালকুলেট করে ফেলো, তাহলে এখানে লেখা যাবে mg ইন্টু আর উপরে থাকবে, আর নিচে কত হবে? R প্লাস R বাই 2, একটার আর একটার অর্ধেক, তা দুইটা মিলে কত হবে? 1.5 হবে। 1.5 হচ্ছে 3/2, এভাবে মনে রাখতে হবে। তাহলে উপর হচ্ছে আমাদের R, আর নিচে অ্যাকচুয়ালি আমাদের কত আছে? এখানে কিন্তু স্কোয়ার হবে। আচ্ছা, উপর হচ্ছে আমাদের R, আর নিচে আছে কত? যেটা বললাম 3R/2, 3R/2, তাহলে এটা হচ্ছে হোল স্কোয়ার হবে। এবার দেখো R এবং R বাদ, 2টা উপরে চলে যাবে, তাহলে কি হবে বলতো? 2টা উপরে গেলে হবে 4, আর নিচে আছে 3, সেটা স্কোয়ার হয়ে হচ্ছে 9, তাহলে কত হবে? 4/9 mg। এখন দেখো তার পৃষ্ঠের ওজনটা দিয়ে দিছে, তো এটা হচ্ছে আমাদের mg। mg এর মান 81, তাহলে আমরা এখানে লিখতে পারি 4/9 ইন্টু 81। তাহলে এখানে দেখো ক্যালকুলেট করলে সুন্দর ভ্যালু চলে আসবে। এখানে কাটলে 4 নং 36, তাহলে 36 নিউটন। তো আমরা কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে ওই সার্টেন উচ্চতায় আমরা ওজনটা বের করে ফেলছি। এবার আমরা কোনটা বের করব ভাই? এবার আমরা বের করব হচ্ছে সার্টেন গভীরতায়। তাহলে গভীরতার সূত্রটা খুব সহজ। তাহলে আমরা যদি গভীরতায় বের করতে চাই, প্রথমে ইকুয়েশনটা মনে করো, ইকুয়েশনটা হচ্ছে আমাদের GD ইকুয়ালস টু G ইন্টু 1 মাইনাস H/R। তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে, এখানে তাহলে ওজনটা কত হবে বলতো? FD M ইন্টু GD। তাহলে এখানে GD এর ভ্যালুটা এখানে যা আছে সেটা দিয়ে বসাই দাও। তাইলে আমরা একটু মানটা বসাই, দেখো mg 1 মাইনাস H এর ভ্যালুটা আমাদের আছে হচ্ছে R/2, আর নিচে আসছে আমাদের R। তাহলে দেখো এখানে R এবং R কাটা গেলে আমার আসলে কত থাকতেছে, দেখো mg 1 মাইনাস হাফ। তাহলে 1 থেকে হাফ কে বাদ দিলে কি থাকে বলো? হাফই থাকে। তাহলে এখানে কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে হাফ ইন্টু mg। mg এর মানটা বলা আছে 81, তাহলে 81 ডিভাইডেড বাই 2 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। তো যে আগের মতোই টেকনিক, এটাকে এভাবে মনে মনে চিন্তা করো এবার, যে 80 কে আমি আসলে কি বলতে পারি? 80 প্লাস 1, তাই তো? তাহলে আগের মতো তোমাদের একটু দেখাই দিই, দেখো 80 কে বলতে পারি কি 80 প্লাস 1, তাহলে এখানে বলতে পারি কি 80 প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই কি 2। এবার 80/2 আসলে কত? 40, আর তার সাথে যোগ হবে 1/2, 1/2 মানে কত? হাফ, মানে 0.5। তাহলে 40-এর সাথে 0.5 যদি যোগ হয় কত হবে? 40.5, 40.5 নিউটন। আশা করি বুঝছো যে ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে সহজে মনে মনে হিসাব করতে পারি। ওকে ফাইন, এবার চলো পরবর্তী প্রবলেমটা দেখি। আচ্ছা, এবারে আমরা উচ্চতার একটা শর্টকাট দেখবো। তোমরা অনেক সময় দেখো যে নির্দিষ্ট একটা উচ্চতা তোমাদের বের করতে বলে, যে নির্দিষ্ট কত উচ্চতায় তোমার অভিকর্ষ ত্বরণের মানটা ভূপৃষ্ঠের তুলনায় এত গুণ হবে, এরকম বলে। তাহলে ধরো আমাদের হচ্ছে এটা পৃথিবীর পৃষ্ঠ আছে,
পৃথিবী পৃষ্ঠের উপর একটা ধরো এখানে পাহাড় পর্বত কিছু একটা আছে, ঠিক আছে, যার উচ্চতা হচ্ছে মনে করো এইচ। এখন এই এইচ উচ্চতায় তার ধরো অভিকর্ষ ত্বরণের যে মান সেটা হচ্ছে আমাদের GH, আর পৃথিবী পৃষ্ঠে এটার মানটা হচ্ছে ধরো G। তাহলে নর্মালি কি হবে বলো? নর্মালি এই দুটোর একটা অনুপাত আসবে না? তোমাদের বলে যে নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এত অংশ, এত শতাংশ, এরকম বলে। তার মানে আসলে তোমার এই যে জি এর সাপেক্ষে জিএইচ, মানে GH/G হচ্ছে একটা নির্দিষ্ট কি হয়, পার্সেন্ট হয়। নির্দিষ্ট একটা কি দেয়, পার্সেন্ট বলে। ধরো তোমাকে বলছে X%, ঠিক আছে, ধরো তোমাকে বলছে X%, তাহলে আমরা এখানে লিখে রাখলাম এটা হচ্ছে X%। তো তোমাকে যখনই বলবে যে 25%, 40%, হ্যাঁ, বা 60%, এরকম যখন বলবে, তখন ওটাই হচ্ছে আসলে আমার এক্স এর পরিচয়। তাহলে এখানে দেখো ছোট্ট একটা শর্টকাট লেখা আছে যে তোমার যখন এরকম বলে দিবে যে এত শতাংশ, তাইলে কত উচ্চতায় সেটা আসলে সম্ভব, সেই উচ্চতার মানটা আসলে আমরা এই সিম্পল শর্টকাটের মাধ্যমে বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে যে উচ্চতায় এই শর্তটা সত্যি হবে, যে উচ্চতায় এই শর্তটা সত্যি। আর এক্স এর পরিচয় তোমাদের আমরা দিছি। আর তো বুঝতেই পারতেছো, আরটা হচ্ছে যেই গ্রহের রেসপেক্টে বলবে, যেই গ্রহের রেসপেক্টে বলবে আমাদের সেই গ্রহটার হিসাব করতে হবে। তাইলে এখানে এক্স এর পরিচয় হচ্ছে কত শতাংশ, আর এইচটা হচ্ছে নির্দিষ্ট কোন উচ্চতায়। তাহলে এটা হচ্ছে আমাদের কার শর্টকাট বলতো? উচ্চতার একটা শর্টকাট। আচ্ছা, আর মেন ইকুয়েশন তো তোমরা জানোই। সো আমরা চলো একটা প্রবলেম দেখি। ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান 25% হবে। তার মানে বুঝতেছো অভিকর্ষ ত্বরণের মানটা আসলে কার রেসপেক্টে 25%? অবশ্যই ভূমির সাপেক্ষে। তাহলে এক্স এর পরিচয়টা আসলে এখানে আমাদের বলে দিচ্ছে, কত পার্সেন্ট বলছে বলতো? 25% বলছে। তাহলে X% মানে যেহেতু দেখো, যেহেতু এক্সটা হচ্ছে পার্সেন্ট আকারে দেওয়া থাকে, তাহলে এক্স এর মানটা আসলে কত? 25। এবার দেখো আমাদের শর্টকাট কি ছিল? H = 10 - √x / √x * r। তাহলে সেম ইকুয়েশনটা আমরা এখানে লিখবো যে H = 10 - √x / √x হচ্ছে r। তাহলে দেখো 10 - √x, তাহলে √25 কত তোমরা জানো? 5। নিচেও কত আছে? 5। তার সাথে গুণ হবে কত? r। আর এর ভ্যালুটা এখানে বলে দিছে, না বললেও হইতো। তা আমরা কিন্তু জানি পৃথিবীর যেই তোমার হচ্ছে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6400 কিলোমিটার। এখন কিলোমিটারের কথা কেন বললাম? মিটারে তো দিয়ে দিছে। এটা হচ্ছে বুদ্ধি। তুমি অপশনে খেয়াল করে দেখো, সবগুলো অপশন কিসে দেওয়া আছে? কিলোমিটারে। এই জন্য তুমি কি করবা, আর এর মানটা তোমার স্বার্থে তুমি 6400 কিলোমিটার লিখবা। আচ্ছা, এবার খেয়াল করো আমার উপরে কত আছে? 10 - 5, সেটা হচ্ছে 5। নিচেও 5, তাহলে এটা কত হয়ে যাবে? 1। এটা হচ্ছে সিম্পলি 1 * 6400 কিলোমিটার। তার মানে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কত এইচ এর বলতো? 6400 কিলোমিটার। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে হচ্ছে ডি। তার মানে তোমরা বুঝতেছো আমরা কিন্তু একদম সহজেই শর্টকাট ইউজ করার মাধ্যমে এই টাইপের প্রবলেম খুব অল্প সময়ে সলভ করতে পারি। তো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলে বলে কমিউনিকেট করে করে সলভ করতে হয়েছে, এই জন্য হয়তো 1 মিনিটের মতো লাগতে পারে। কিন্তু তোমরা যখন বাসায় এটা করবা, এটা করতে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের 20 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? সো বারবার প্র্যাকটিস করবা। আইওটি 19-20 একটা প্রশ্ন আসছে, আমরা একটু লিখে রাখি। দ্য হাইট এট হুইচ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিকামস g/9। এটা একটু লিখে রাখো। দেখো জিএইচ এর ভ্যালুটা বলছে g/9, ঠিক আছে। Where g is denoted by the acceleration due to gravity on the surface of the earth in terms of r। আচ্ছা, এখন দেখো এখানে আসলে কি চাইছে? হাইটটা চাইছে, যে কোন হাইটে আমার এই কন্ডিশনটা আসলে মেনটেন করবে। তাহলে হাইট চাইছে। তাহলে আমরা কি করতে পারি বলো? আমরা আগের ম্যাথের মতোই এরকম শর্টকাট দিয়ে এই ম্যাথটা করে ফেলতে পারি। কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে শর্টকাট থেকেও আসলে আমাদের যে অ্যাকচুয়াল প্রসিডিউর সেটা ভালো কাজ করবে। কেন? কারণ এটা হচ্ছে দেখো পার্সেন্টেজে বলা নাই। তো পার্সেন্টেজে না বললে আমরা নর্মাল নিয়মে করতে পারি, আবার পার্সেন্ট করে মানে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট করে আমরা ম্যাথটা করতে পারি। তো এই ম্যাথে যেহেতু পার্সেন্ট করে করাটা একটু জটিল। কেন জটিল তোমাদের একটু বুঝাই। 1/9 * 100% দিলে এই ভ্যালুটা 11.11% এর মতো হবে। তো ওটাকে আমার আবার রুট করতে হবে। সো ওটা একটু কমপ্লেক্স। তার থেকে বরং আমাদের যে মূল ইকুয়েশন, সেই মূল ইকুয়েশন দিয়ে ম্যাথটা করা কি হবে? বেটার হবে। তাহলে মূল ইকুয়েশনে আমরা কি জানি বলতো? মূল ইকুয়েশন জানি GH = G * R / R + H হোল স্কয়ার। তাহলে এই মূল ইকুয়েশন থেকে আমরা যদি মানটা বের করতে চাই, তাহলে আমাদের জন্য এটা বেটার হবে। তাহলে চলো কিভাবে বের করা যায় দেখো। GH হচ্ছে g/9। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলতো? এখান থেকে বলতে পারি জি এর মানটা হচ্ছে আমাদের কত হবে দেখো তো? 9 GH।
তাহলে এই ভ্যালুটা আমরা একটু এখানে ইনপুট দিব। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো জিএইচ, জি এর মানটা হচ্ছে 9 GH, এখানে আছে R/R প্লাস H হোল স্কোয়ার। এখন দেখো দুই পাশ থেকে কি বাদ যাবে, এই জিএইচ বাদ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এই পাশে 9টাকে রেখে দেই, তাহলে এ যদি এই পাশে উল্টায় চলে আসে তাহলে কত হবে, R প্লাস H ডিভাইড বাই R হোল স্কোয়ার ইকুয়ালস টু 9। এবার দেখো আমার মান বের করতে হবে কার, এইচ এর মান বের করতে হবে। সো এইচটাকে কি করতে হবে, রুট থেকে বের করে নিয়ে আসতে হবে বা স্কোয়ার থেকে বের করে নিয়ে আসতে হবে, তো এটাকে রুট করতে হবে। সো রুট করলে কত আসবে, এই R/R হচ্ছে 1 আর H/R তো বুঝতেছই, তাহলে কি লেখা যায় এটাকে 1 প্লাস H/R, এটা ভাগ করলাম প্রথমে, আর স্কোয়ারটা আমি লিখবো না কারণ রুট করতেছে। সো রুট করলে 9টা কত হয়ে যাবে, 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 3। তাহলে এখান থেকে দেখো পরবর্তী লাইনে আমি লিখতে পারি H/R এর মানটা হবে হচ্ছে 3 - 1 মানে 2, তার মানে H এর মানটা হচ্ছে আমাদের হবে টুয়াইস R। তাহলে আমাদের অ্যাকচুয়াল যে টার্গেটটা ছিল যে কোন উচ্চতা, সেই উচ্চতার মান হচ্ছে টুয়াইস R। তাহলে আমাদের কোন অপশনের সাথে এটা মিলে ভাইয়া, দেখো তো অপশন সি এর সাথে এটা হচ্ছে আমাদের মিলে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো অভিকর্ষ ত্বরণেরই গভীরতার শর্টকাটটা হচ্ছে আমরা দেখবো। আমাদের কি জিজ্ঞাসা করে, যে আগের মতো বললাম যে কোন গভীরতায় আমাদের এই এক্স এর পরিচয়টা হচ্ছে, যে ওই ধরো এইচ গভীরতায়, অথবা এখানে দেখো আমাদের যে এই ডি দ্বারা হচ্ছে গভীরতা বোঝাইছে, তাহলে এক্স হচ্ছে আসলে ডি গভীরতায় ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের মান কত শতাংশ। শতাংশ সবসময় কার রেসপেক্টে বলো তো, ভূপৃষ্ঠের। শতাংশ সবসময় ভূপৃষ্ঠের। তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে এখানে ডি ইকুয়ালস টু 100 - x ডিভাইড বাই 100 ইন্টু আর। তাহলে এই শর্টকাটে আমাদের ডিটা হচ্ছে আসলে কি বলতো, ডি হচ্ছে যেই গভীরতায় তোমাকে আসলে বের করতে বলবে, আর এক্সটা হচ্ছে কি কত শতাংশ সেটা, আর আর এর মান তো বুঝতেছই, আর এর আরটা হচ্ছে আমাদের কি, যে গ্রহের কথা বলবে সেই গ্রহের একটা মেজারমেন্ট অর্থাৎ ব্যাসার্ধ। এবার তাহলে চলো এই ম্যাথটা আমরা দেখি। দেখো এটা মোটামুটি কুয়েটে আসছে, বুয়েটে আসছে, তো আমরা একটু দেখি এটা আসলে আমরা মোটামুটি ক্যালকুলেটর ছাড়া করতে পারি কিনা। তাহলে চলো দেখি। আমাদের বলছে ভূপৃষ্ঠের কত গভীরে, তার মানে কত গভীর, ধরো ওই ডি এর মানটা আমার কাছে জানতে চাইছে। তাহলে আমরা এখানে শর্টকাটটা ব্যবহার করি। তাহলে দেখো শর্টকাট যদি ব্যবহার করি, ডি এর ভ্যালু কত হবে, 100 - x ডিভাইড বাই 100 ইন্টু হচ্ছে আর। এখন একটু চিন্তা করো এক্স এর মান এখানে কত, তো খেয়াল করে দেখো এখানে বলছে 1/4। 1/4 বলা মানে আসলে কি বলতো, 1/4 বলা মানে এটা কত পার্সেন্ট, পার্সেন্টে বের করতে গেলে কি করতে হয় বলো, 100 দ্বারা গুণ করতে হয়। তাইলে এটা হচ্ছে 4 100 ভিতরে কতবার যায় তোমরা জানো, 25 বার। তাইলে 25%। তার মানে আমাদের এক্স এর ভ্যালুটা আসলে কত বলতো, এক্স এর ভ্যালুটা হচ্ছে আসলে আমাদের 25। তাহলে এখানে এই ভ্যালুটা আমরা এখানে বসাই, তাহলে দেখো কত আসে, 100 - 25 ডিভাইড বাই 100 ইন্টু হচ্ছে আর। আর এর মানটা আমাদের বলে দিছে 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার। আচ্ছা, এবার দেখো 100 - 25 কত, 75। 75 বাই হচ্ছে কত, 100। তাহলে 75 এর ভিতরে 25 কয়বার যায়, 3 বার, আর 100 এর ভিতরে যায় হচ্ছে 4 বার। তাহলে কত হবে, এটা হবে 3/4 ইন্টু 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার। এখন ক্যালকুলেশন খুব সহজ। আমরা নর্মালি কি জানি বলতো, আমরা নর্মালি জানি ধরো 64 ডিভাইড বাই যদি 4 হয়, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা জানি 4 × 16 = 64। তাহলে এইভাবে আমরা কি লিখতে পারি, 16 লিখতে পারি। কিন্তু খেয়াল করে দেখো এখানে একটা দশমিক আছে, তো দশমিকটা কোথায়, এই 6.4, এখানে দশমিকটা আছে। তাহলে অ্যান্সারও আমার এখানে একটা কি থাকবে বলতো, একটা অ্যান্সারে দশমিক থাকবে। তাহলে 1.6 হবে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি। তাইলে এটা যদি আমরা কাটি, এভাবে কাটলে এটা কত থাকবে, 1.6। সেই 1.6 এর সাথে আবার এখানে কি আছে, 3 আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি বলো, আমরা জানি যে নর্মালি 3 এর সাথে যখন 16 গুণ দেওয়া হয় 3 × 16 হচ্ছে 48। কিন্তু যেহেতু আমার এখানে একটা দশমিক আছে, তাহলে অ্যান্সার একটা কি চলে আসবে, এক ঘর পর একটা কি চলে আসবে, দশমিক চলে আসবে। তাহলে অ্যান্সার হবে কত, 4.8 ইন্টু 10⁻³ কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 4.8 ইন্টু 10⁻³ কিলোমিটার। তো এই প্রশ্নটা কিন্তু একইভাবে আমাদের যে মূল ইকুয়েশন দিয়েও কিন্তু করে ফেলা যায় আর কি। মূল ইকুয়েশন কোনটা বলতো, মূল ইকুয়েশন হচ্ছে এরকম যে জিডি ইকুয়ালস টু জি ইন্টু 1 - h/r।
এখানে হচ্ছে আমরা যেহেতু গভীরতাকে ডি দ্বারা ডিনোট করতেছি, তো এখানে আমরা ডি লিখে রাখি। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে বলছে 1/4, তার মানে এটার মানটা হচ্ছে এখানে ভাগ করলে এটা আসবে 1/4, এখানে আসবে 1 - d/r। তাহলে দেখো এখান থেকে যদি ক্যালকুলেট করতে চাই, d/r এর ভ্যালুটা হবে হচ্ছে 1 - 1/4, 1 - 1/4 মানে হচ্ছে 3/4। তার মানে d এর মানটা আসলে কত আসতেছে, 3/4 ইন্টু r, অর্থাৎ 6.4 ইন্টু 10⁶ মিটার। তো এখানে যেহেতু আমাদের কিলোমিটার বলছে, তাহলে আমরা এখানে ধরো 10⁻³ কিলোমিটারটাকে রাখি, তাহলে একই অ্যান্সার আসবে 4.8 ইন্টু 10⁻³ কিলোমিটার, একই অ্যান্সার আসবে। সো চাইলে তোমরা নর্মাল নিয়মটা দিয়ে এটা করতে পারো, আবার এখানে শর্টকাটটাও কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। শর্টকাটের সুবিধা হচ্ছে এখানে একদম মুখে মুখে তোমরা মোটামুটি ক্যালকুলেট করতে পারবা যদি তোমরা ওই ক্যালকুলেশনটা বারবার প্র্যাকটিস করো। এবার দেখো বুটেক্স 16-17 একটা প্রশ্ন আসছে যে একই ঘনত্বের দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। তাইলে দুটি ব্যাসার্ধের অনুপাত বলে দিচ্ছে হচ্ছে R1:R2। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখে ফেলি। তাহলে R1 ডিভাইডেড বাই R2 হবে হচ্ছে 2/1। এখন একটা বিষয় ইম্পর্টেন্ট, এখানে দেখো একই ঘনত্ব, একই ঘনত্ব। সো যখন ঘনত্ব সেম দিয়ে দেয় বা ঘনত্ব রিলেটেড একটা কথা বলে, তখন অভিকর্ষ ত্বরণ বের করার যে ঘনত্বের ইকুয়েশন, ওটার কথা একটু মনে করবা, ঠিক আছে? তাহলে ঘনত্বের ইকুয়েশনটা কোনটা বলতো, 4/3 পাই রো জি আর, এটা হচ্ছে ঘনত্বের সাপেক্ষে অভিকর্ষ ত্বরণ বের করার ইকুয়েশন। তাহলে এখানে দেখো ঘনত্ব কিন্তু ফিক্সড বলছে। আচ্ছা, ঘনত্ব যেহেতু ফিক্সড বা একই বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা আমাদের কনস্ট্যান্ট। আমাদের জি তো আসলে সবসময় কনস্ট্যান্ট, পাই নিজে কনস্ট্যান্ট, 4/3 কনস্ট্যান্ট। তাহলে জিটা আসলে এখানে কার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র দেখো তো, শুধুমাত্র আর এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে জি ইজ প্রপোর্শনাল টু অ্যাকচুয়ালি কত বলতো, আর। এজন্য যদি কখনো বলে একই ঘনত্বের, তো একই ঘনত্ব বললে তখন আর এর সাথে জি এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক। সো এই জিনিসটা অনেকেই কনফিউজ থাকে যে ভাই আরেকটা ইকুয়েশন তো আমরা জানতাম যে জি জি হচ্ছে প্রপোর্শনাল টু 1/r², ওটা তাইলে ভাই কখন, যখন যে ঘনত্বের কথাটা আসলে এইভাবে বলবে না, ঠিক আছে? তো একই না বললে তো তুমি কনস্ট্যান্ট ধরতে পারবা না, আর কনস্ট্যান্ট না ধরতে পারলে তুমি এভাবে সবকিছু হিসাব বাদ দিতে পারবা না, ঠিক আছে? তো এই কনফিউশন গুলো আসলে যাতে না হয়, ঠিক আছে? ওকে, তাহলে এবার এখানে দেখো কি বের করতে হবে, দুজনের পৃথিবী পৃষ্ঠে জি এর অনুপাত, তার মানে আমাদের লাগবে হচ্ছে G1/G2। তাহলে যেহেতু আর এর সাথে সমানুপাতিক, তাহলে এটা কত হবে, R1/R2। R1/R2 এর মান হচ্ছে 2/1, তাহলে এখানেও অ্যান্সার হবে কত, 2/1। তাহলে আমাদের অ্যান্সার আসলে এখানে কোনটা বলতো, নাম্বার এ। এবারে বুয়েট 12-13 সালে আসা একটা প্রশ্ন দেখো, পৃথিবীর ভর বলে দিছে এবং পৃথিবীর ব্যাসার্ধ বলছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে স্মল জি বাই ক্যাপিটাল জি এর অনুপাত কত হবে? আমরা মূল ইকুয়েশন কিন্তু সবাই জানি, জি ইকুয়ালস টু gm/r²। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে স্মল জি আপন ক্যাপিটাল জি। তো সেটা কত হবে, বুঝতেছে একদম বাচ্চা লেভেলের ম্যাথ, বাচ্চা লেভেলের প্রবলেম। তার মানে আমাদের অ্যান্সার আসলে কত হবে, বি m/r²। এবার দেখো রুয়েট 10-11 একটা প্রশ্ন, ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাতে পারে, তো চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে সে লাফাতে পারে? তো মনে করো দেখো আজকে একদম প্রথম থেকে একটা ইকুয়েশন শিখাইছিলাম আমরা, যে শক্তি ধরে নিয়ে হিসাব করতে হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে লাফ দিয়ে সে চন্দ্রপৃষ্ঠে উঠছে, মানে চন্দ্রপৃষ্ঠের সাথে কম্পেয়ার করছিল। তো এখানে সম্পর্কটা আসলে কেমন বলতো, সম্পর্ক হচ্ছে যেই গ্রহের, এভাবে সহজে মনে রাখবা, এটা ট্রিকটা হচ্ছে মনে রাখবো, যেই গ্রহের অভিকর্ষ ত্বরণটা বেশি, যে গ্রহের অভিকর্ষ ত্বরণটা বেশি, সে কি তোমাকে বেশি উপরে উঠতে দিবে না, কারণ তার তো আসলে আকর্ষণ বলটা বেশি, তাই না? এই জন্য অভিকর্ষ ত্বরণটা সে বেশি দিচ্ছে। তো অভিকর্ষ ত্বরণ তো আসলে অ্যাকচুয়ালি আমরা পৃথিবীর রেসপেক্টে বলি, তো অন্য গ্রহতে গেলে সেটা হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ হবে। তাহলে যেই গ্রহ তোমাকে যত বেশি জি দিবে, সেই গ্রহ তোমাকে তত বেশি নিচের দিকে টানে। তাহলে তুমি কি বেশি উপরে উঠতে পারবা? অ্যান্সার হচ্ছে না। তো যে তোমাকে কম টানবে নিচের দিকে, তুমি তার এগেনস্টে বেশি উপরের দিকে উঠতে পারবা, ঠিক আছে, যদি এনার্জি কি থাকে, সেম থাকে। তার মানে জি এর সাথে যে গ্রহের জিটা বেশি হবে, আমরা লিখতে পারবো সে গ্রহে আমরা লাফ দিয়ে যে উপরে উঠতে পারবো, উচ্চতাটা কি হবে, কম, মানে ব্যস্তানুপাতিক। তার মানে আমরা আসলে কি বলতে পারি বলতো, এই জিনিসটা তোমরা মনে রাখবা, জি ইজ প্রপোর্শনাল টু 1/h। একটা বাড়লে আর একটা কমে, আবার যদি জি কমে যায় তাহলে এইচ বেড়ে যাবে, মানে একটা বাড়লে আর একটা কি হবে, কমবে। তাইলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে খেয়াল করো, ভূপৃষ্ঠে মানে পৃথিবীর রেসপেক্টে বলছে, আর একটা বলছে চন্দ্রপৃষ্ঠে, চাঁদের রেসপেক্টে বলছে। তাহলে আমরা কি বলতে পারি বলো,
চাঁদের রেসপেক্টে কতটুকু সে উঠতে পারবে সেটা কি হবে, এইচ এম ডিভাইড বাই এইচ ই, পৃথিবী উপরে চাঁদ নিচে পৃথিবী। তাইলে জি এর ক্ষেত্রে সেটা কি হবে, উল্টায় যাবে, এইচ এম উপরে, তাহলে এখানে জি এমটা কোথায়, নিচে, আর এখানে উপর হচ্ছে কি জিই। তাহলে আমরা আসলে কি জানি বলতো, পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের যে মানটা সেটা চাঁদের তুলনায় প্রায় 6 গুণ বেশি। তার মানে আসলে পৃথিবীতে হচ্ছে সেটা 6 গুণ। তোমরা যে জানো যে চাঁদের পৃষ্ঠে হচ্ছে পৃথিবী পৃষ্ঠের কত, 6/1 তাহলে ওইখান থেকে কিন্তু বলা যায় যে পৃথিবীর যে ত্বরণটা সেটা হচ্ছে চাঁদের তুলনায় কত গুণ, 6 গুণ। এভাবে চিন্তা করা যায়। তাহলে জি বাই হচ্ছে তোমার জিএম এর যে ভ্যালুটা, জি এর মান যদি এখানে বসাই দেই তাহলে কাটাকাটি করে কত আসবে, 6 আসবে। তাহলে এখান থেকে আমরা দেখো এইচ এম বের করতে পারবো, 6 ইন্টু এই এইচ এর মানটা বলেছে 3 মিটার, তাহলে অ্যান্সার হবে কত, 18 মিটার। সো এভাবে অল্প সময়ে তোমার সলভ করতে পারো, এটা মনে মনেও সলভ করতে পারবা, মানে না লিখে। কিভাবে দেখো, চিন্তা করো, ভূপৃষ্ঠের তুলনায় চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ যে ত্বরণের মানটা কিছুই যেহেতু বলে নাই, তার মানে আমরা ধরবো কত, রেশিও হচ্ছে 6। এবার চাঁদেরটা হচ্ছে মানটা কম, তাহলে চাঁদে হচ্ছে কি উঠবে, বেশি লাভ দিয়ে উঠতে পারবে। এখন কত গুণ বেশি উঠতে পারবে, ওই যে 6 গুণ বেশি উঠতে পারবে। তাহলে 6 গুণ কখন হবে, পৃথিবীতে যদি 3 হয় তাহলে চাঁদে গিয়ে 6 গুণ হয়ে কত হয়ে যাবে, 6 ইন্টু 3 মানে 18 মিটার। তার মানে একদম এটা ম্যাথ না করেও কিন্তু কি দেওয়া যাচ্ছে, অ্যান্সার দেওয়া যাচ্ছে। ওকে, এবার দেখো বুটেক্সের 20-21 একটা প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু ভারহীন হবে। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, পৃথিবীর বর্তমান যেই কৌণিক বেগটা আছে ওটা একটু বের করি। তাইলে পৃথিবীর বর্তমান কৌণিক বেগটা বের করবো। বর্তমান কৌণিক বেগ কত হবে, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই ক্যাপিটাল টি। তো পৃথিবীর আহ্নিক বেগের জন্য যদি আমরা পর্যায়কালটা বসাই, আমরা জানি যে একদিনে হচ্ছে কত, 86,400 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে একবারে সেকেন্ড অনুপাতে আমরা বসাবো 86,400। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু দেখি এই ভ্যালুটা আসলে আমাদের কত আসে। হ্যাঁ, (7.27 ইন্টু 10⁻⁵) এত রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার দেখো বলছে কি নিরক্ষীয় অঞ্চলে। তো নিরক্ষীয় অঞ্চল বলা মানে কি বলতো, নিরক্ষীয় অঞ্চল বলা মানে হচ্ছে আমাদের যে অক্ষাংশ সেটা হচ্ছে 0 ডিগ্রি। মেরুতে থাকলে 90 ডিগ্রি ধরি, নিরক্ষীয় বা বিষুব বললে আমরা 0 ডিগ্রি ধরি, ঠিক আছে, ওই হিসাবটা। আচ্ছা, তো নিরক্ষীয় অঞ্চলে কি বলছে দেখো তো, কোনো বস্তু ভারহীন হবে। তো ভারহীন কখন হয় বলতো, ভারহীন তখনই হয়, ভর তো কখনো শূন্য হয় না আসলে। তাইলে ভারহীন কখন হয়, যদি আমার এমজির মানটা শূন্য হইতে হয় ভারহীন হইতে হইলে। ভার এবং ভরের মধ্যে পার্থক্য আছে, ভার হচ্ছে কি, ওজনটা হচ্ছে ভার। তাহলে এমজি শূন্য হবে কখন, এম তো শূন্য হয় না, জি শূন্য হইলে হচ্ছে তোমার কি হবে, এমজিটা শূন্য। সেটা কোথায়, নিরক্ষীয় অঞ্চলে, জি ল্যামডা। তার মানে জি ল্যামডার মানটা কত হইতে হবে ভাই, শূন্য হইতে হবে। এখন তোমরা সবাই কিন্তু ইকুয়েশন জানো, আমরা এখানে লিখলাম নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। তাহলে জি এর যে ইকুয়েশনটা আমরা একটু লিখলাম, জি ল্যামডা ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, আর কস 0 ডিগ্রি এটা হচ্ছে স্কোয়ার। তাহলে যেহেতু 0 ডিগ্রি, আমাদের কিন্তু এখানে হচ্ছে এই ল্যামডার মানটা আমরা একবারে বসাই দিছি। 0 ডিগ্রি মান তোমরা জানো হচ্ছে 1, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, আর জি ল্যামডার মানটা হচ্ছে শূন্য। কেন শূন্য আমরা বলছি, তাহলে এখান থেকে দেখো ওমেগা স্কোয়ারের যে মানটা হবে বা ওমেগার যে মানটা হবে সেটা হবে হচ্ছে, একবারে যদি আমরা দেখি জি বাই আর, তাহলে ওমেগার মানটা হচ্ছে আমাদের কত হবে বলতো, ওমেগার মানটা হবে হচ্ছে আমাদের রুট ওভার জি বাই আর। তাহলে এই যে রুট ওভার জি বাই আর, এখানে আমরা একটু কষ্ট করে মানটা বসাই দিই। আমাদের জি এর মানটা হচ্ছে কত, 9.8, আর আমাদের আর এর মানটা কত, 6.4 ইন্টু 10⁶। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখি কষ্ট করে, হ্যাঁ কত আসে। (1.23 ইন্টু 10⁻³ এত রেডিয়ান পার সেকেন্ড। এখন জাস্ট কি করতে হবে বলতো, সিম্পলি অনুপাত করতে হবে পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান বেগের কত গুণ। তাহলে বর্তমানটা হচ্ছে আমাদের আগে লিখছি, তাহলে এটাকে আমরা ধরো ওমেগা প্রাইম দিয়ে দিই, অথবা ধরো ওমেগা 1 দিয়ে দিই, 1 দিয়ে দিই। তাহলে আমাদের কি বের করতে হবে, অনুপাত বের করতে হবে। তাহলে অনুপাতটা এখানে বের করে ফেলি, ওমেগা 1 ডিভাইড বাই হচ্ছে ওমেগা
পৃথিবীর তুলনায় কত গুণ? তাহলে ওমেগা 1টা উপরে বসাই 1.23 ইনটু 10⁻³ আর নিচে হচ্ছে আমাদের কত আছে, ওমেগার মানটা বসাইতে হবে 7.27 ইনটু 10⁻⁵। আমরা দেখি কত আসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আসে 17.02। এটাকে আমরা কি লিখতে পারি বলতো? 17 লিখতে পারি। তাহলে আসলে কত গুণ বলতো? বর্তমান ঘূর্ণন বেগের কত গুণ? অ্যান্সার হচ্ছে কি, আমরা বলবো প্রায় 17 গুণ, প্রায় 17 গুণ। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। আচ্ছা, তো আশা করি আমরা এই প্রবলেমটা বুঝতে পারছি। এটা একটু লেন্দি প্রবলেম এবং এর জন্য তোমার আসলে ক্যালকুলেটর লাগবে। সো বুটেক্সে দিছে তো বুঝতেছো আসলে এটা লাগবে। আচ্ছা, এবার দেখো বুয়েট 16-17 এর একটা খুব জনপ্রিয় প্রশ্ন। তো যেবার এটা আসছে এরপর থেকে এটা আসলে আরো অনেকবার অনেক জায়গায় আসছে। তো এই টাইপটা আমরা এটা চলো দেখে ফেলি, এবং তোমরাও কিন্তু মোটামুটি একাডেমিকের সময় এই প্রবলেমটা হয়তো সবাই করছো। আচ্ছা, বেশ সারা জাগানো একটা প্রবলেম। কি বলছে? কল্পনা করো যে পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ করা হলো। আচ্ছা, এবার বলছে একটি বস্তুকে সুড়ঙ্গের এক প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি সরল সন্ধিত স্পন্দিত হতে লাগলো। তাহলে আমরা যদি পৃথিবীর একদম ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ কেটে ফেলি, ধরো এটা হচ্ছে আমাদের সেই সুড়ঙ্গটা, এরপর যদি আমরা এখান থেকে একটা বস্তু ফেলে দেই, তাহলে বস্তু কিভাবে দুলতেছে দেখো, বলছে সরল সন্ধিত স্পন্দিত হতে লাগলো। তার মানে বস্তু এখন কি হচ্ছে বলো? বস্তু এখন অসিলেট করতেছে, মানে বস্তু এখন এভাবে অসিলেট করতেছে। ঠিক আছে, এভাবে সিলেক্ট করতেছে। তাহলে একবার সে এরকম উপরে উঠে, একবার নিচে নামে, একবার উপরে উঠে, একবার নিচে নামে, এভাবে সে দুলতেছে। তাহলে এই যে দোলনটা, এই দোলনটা আসলে দেখতে কার মতো বলতো? সরল সন্ধিতের মতো। তাহলে বলে দিছে, ফাইন। এটা বলে দিয়ে আমাদের সুবিধা কথা হয়েছে দেখো, আমাদের প্রথমে বের করতে বলছে বস্তুর ত্বরণ কত, একটা সার্টেন ডিস্টেন্স দিছে, আর দোলনের পর্যায়কাল বের করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা এই ম্যাথটা শর্টে করার চেষ্টা করব, কারণ ভার্সিটিতে যদি এই প্রশ্নটা আসে তুমি কখনোই কিন্তু একদম প্রমাণ ধরে প্রথম থেকে করে করে সলভ করে মিলাইতে পারবা না। তো ভার্সিটিতে আসলে তুমি কি করবা, তোমার জন্য দেখাচ্ছি দেখো। তাহলে প্রথমে পর্যায়কালটা বের করি। পর্যায়কালের ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে 2π√L/g। আমরা ট্রিকের মাধ্যমে এটা সলভ করব, L/g। এখন একটু মনে করো দেখো, এই যে এলটা আসলে কি বোঝায়? নর্মালি যখন একটা দোলক তোমার থাকে, ধরো একটা দোলক তোমার আছে হচ্ছে এখানে, দোলক যখন এভাবে দুলতে থাকে তখন তার যে সর্বোচ্চ বিস্তারটা সেটা হচ্ছে তোমার, ধরো এখানকার হচ্ছে এল। এখন এই সেগমেন্টে তোমার যে বস্তুটা আমার ভূমিতে আছে, মানে কেন্দ্রে আছে, কেন্দ্রে থেকে যখন উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, তোমার সাম্যাবস্থা আসলে কোনটা বলতো? সাম্যাবস্থা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সাম্যাবস্থা। যেমন দোলকের ক্ষেত্রে সাম্যাবস্থা কোনটা? এটা হচ্ছে সাম্যাবস্থা। এরকম এখানে যে দুলবে তার সাম্যাবস্থা হচ্ছে একদম মাঝের কেন্দ্রবিন্দু। তা তুমি খেয়াল করো ভাইয়া, সাম্যাবস্থা থেকে বস্তু যে উপরে উঠবে কতটুকু উঠবে? এতটুকু উঠবে। আবার বস্তু যে নামবে কতটুকু নামবে? এতটুকু নামবে। তাহলে খেয়াল করো এইখানকার যে দৈর্ঘ্যটা বা এলটা, এই এলটা আসলে কার সমান বলতো? পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে এল এর মানটা কত বসাইতে পারি? এল এর মানটা বসাইতে পারি ব্যাসার্ধ মানে ক্যাপিটাল আর বাই হচ্ছে জি। এবার সিম্পলি মান বসাই দাও, একদম বড় একটা প্রবলেম 3 লাইনে, তাহলে আমাদের কি হয়ে গেল? সলভ হয়ে গেল। তাহলে আমরা একটু মান বসাই দেখি। 2π√আর এর মান তো আমরা সবাই জানি 6.4 × 10⁶, আর জি এর মান তো নর্মালি 9.8। প্রশ্নে তবুও খেয়াল করবা যে প্রশ্নে কখনো 10 দেয় কিনা, এখানে দেয় নাই, বাট সবসময় তোমরা খেয়াল করবা। তাহলে চলো এই ক্যালকুলেশনটা করে দেখি কত আসে। আচ্ছা, এটা আমাদের আসবে হচ্ছে 5077.58 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের পর্যায়কাল চলে আসলো। এবার আসো দেখো ত্বরণ বের করতে হবে। হ্যাঁ, ত্বরণ কিভাবে বের করব দেখো। ত্বরণের ইকুয়েশনটা হচ্ছে আমরা জানি, যেহেতু বলে দিছে, কি বলছে দেখো, সরল সন্ধিত স্পন্দন। তো সরল সন্ধিত স্পন্দন বলা মানে আসলে কি? বলা মানে আমরা ত্বরণের মানটা কি লিখতে পারি? -ω² এক্স। এখন দেখো পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্ব, এটা হচ্ছে আমার এক্স, এক্স এর ভ্যালুটা দিয়ে দিছে। তাহলে আমার কি ওমেগার মানটা বসাইতে হবে। এবার দেখো এই ওমেগার মানটা আমাদের
টেকনিক্যালি বের করতে হবে। আগের ম্যাথটা তোমাদের একটু রেফার করি, দেখো আগের ম্যাথে যখন ওমেগাটা বের করছিলাম সেটা কি আসছিল, √d/r। এবার দেখো এখানেও একই রকম কিছু একটা আসবে, তাহলে কেমনে আসবে তোমাদের একটু দেখাই। আমরা জানি যে ওমেগার মানটা হচ্ছে √k/m। তাহলে একইভাবে ওমেগাকে কিভাবে মনে রাখতে পারবা, দেখো কে হচ্ছে একটা ধ্রুবক, আবার ওই পাশে অভিকর্ষ ধ্রুবক কি হইতে পারে, জি হইতে পারে। এম হচ্ছে ভর, প্রত্যেক বস্তুরই কি থাকে, ভর থাকে। একই রকম প্রত্যেক বস্তুর মধ্যে কি থাকে, দৈর্ঘ্য থাকে। তাহলে বস্তুর ধর্মটা হচ্ছে নিচে টেকনিক এটা, আর উপর হচ্ছে দুইটা কি, ধ্রুবক বসাবা। এবার চিন্তা করো, দেখো এখানে এল তো আসলে এল না, এখানে এলটা কি বলছিলাম আমরা, আর। তাহলে ওমেগা স্কোয়ারের বদলে কি বসাবো বলো, ওমেগা স্কোয়ারের বদলে বসাবো, দেখো স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার করলে রুটটা থাকবে না। তাহলে g/, এল এর বদলে আমি কত বসাবো, এল এর বদলে আমরা আর বসাবো, কারণ কি এই এল এবং আর হচ্ছে পরস্পর সমান, যেটা আমি আগেই বলছি। এবার এখানে মান বসাও, g/r ইন্টু এক্স, তাহলে -9.8 ডিভাইড বাই 6.4 ইন্টু 10⁶ ইন্টু হচ্ছে এক্স এর মান 5 ইন্টু 10⁵। একটু ক্যালকুলেট করে দেখি, চলো কত আসে। ওকে, আমাদের অ্যান্সার চলে আসছে -0.765। তাহলে আমরা এটাকে -0.77 লিখতে পারি, এত মিটার/সেকেন্ড স্কোয়ার প্রায়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি। দেখো আমাদের পর্যায়কালটা হচ্ছে এত সেকেন্ড, আর আমাদের ত্বরণটা হচ্ছে এত মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো এই টেকনিকের মাধ্যমে তোমরা দেখলা যে এই প্রবলেমটা আমরা অনেক অল্প সময়ে সলভ করতে পারছি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য সহজ হয়েছে, এটা একটু জেনে রাখো। যেহেতু বলছে সরল সন্ধিত স্পন্দন, যদি আমাদের এটাই প্রমাণ করতে বলতো যে দেখাও যে সরল সন্ধিত স্পন্দন, তাহলে কিন্তু আমরা বিপদে পড়তাম। তো তখন হচ্ছে ওই বড় করে সলভ করতে হয়। এখন নর্মালি ভার্সিটিতে ওই প্রমাণ সহ তোমাকে এরকম দুইটা মান বের করতে বলবে, এটা আসলে এরকম হয় না। মানে ভার্সিটির প্রশ্ন যদি পেঁচায়ও বা অনেক বেশি হায়ার লেভেলেরও করে, তবুও এমন করবে না যে এটা করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, এমন ভাবে করে যাতে ওটা করতে কি লাগে, কম সময় লাগে, বাট টেকনিক্যালি করা যায়। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা পরবর্তী প্রবলেমটা দেখি। প্রতিটি এত কেজি ভরের দুটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। আচ্ছা ফাইন, তাইলে দুইটা যে তারা আছে আমাদের কাছে, আমরা এখানে লিখি আমাদের যে দুইটা তারা আছে, তারা দুজনের ভর সেম। তাহলে দুজনের ভরই হচ্ছে আমাদের সেম, একই ভর, এবং সেই ভরটা আসলে কত, 2 × 10⁻30। ভরটা দেখে আসলে আশা করি বুঝতেছো, এই ভরটা কিন্তু আসলে সূর্যের ভর, মুখস্থ রাখবা, ভরটা হচ্ছে সূর্যের ভর। আচ্ছা, তাইলে প্রতিটি এত ভরের তারা মুখোমুখি সংঘর্ষের জন্য ধাবমান। নিকটবর্তী হবার পূর্বে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল হচ্ছে এত। আচ্ছা, তাহলে নিকটবর্তী হবার পূর্বে মানে আগে, ইনিশিয়ালি তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাকে আমরা বললাম ধরো আর ইনিশিয়াল, সেটার ভ্যালু এখানে বলে দিচ্ছে, দেখো কত বলছে, 10⁹ কিলোমিটার। সো কিলোমিটারকে আমরা কিলোমিটারে রাখবো না, মিটারে নিব। তাহলে 10⁻³ দ্বারা গুণ দিতে হয়, আর 10⁻৯ এর সাথে 10⁻³ যদি গুণ দেই তাহলে কত হবে, আশা করি বুঝতেছো, 10⁻12 মিটার হবে। আচ্ছা, এবার দেখো, এবং গতি ছিল নগণ্য। তার মানে গতি নগণ্য মানে আসলে কি বলতো, ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল, দুজনের ভেলোসিটি ইনিশিয়ালি কত ছিল, অলমোস্ট জিরো। মানে আমরা জিরো ধরতে পারবো, সমস্যা নাই। এটা হচ্ছে পূর্বের কেস, হ্যাঁ এটা হচ্ছে পূর্বের কেস, সংঘর্ষের পূর্বে। এবার বলছে দেখো সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে, সংঘর্ষের সময়, তার মানে একটা সার্টেন সময় তোমাকে হিসাব করতে হবে। তাইলে ওই নির্দিষ্ট সময়ে বা ওই মুহূর্তে, সংঘর্ষের মুহূর্তে আর কি, সংঘর্ষের মুহূর্তে কি হয়েছে বলতো, এই যে দুইটা দুইটা তারা আমাদের কাছে আসবে সংঘর্ষের মুহূর্তে, একদম একটার সাথে একটা কি একদম কানেক্টেড অবস্থায় থাকবে। একটা কথা বলছে দেখো, সংঘর্ষ না হওয়া পর্যন্ত অবিকৃত, এটাই তো স্বাভাবিক। সংঘর্ষ হওয়ার আগ পর্যন্ত আমার ধরো হচ্ছে এই দুজনের একটা সংঘর্ষ হবে, তাহলে সংঘর্ষ হওয়ার আগ পর্যন্ত তো আসলে এরা অবিকৃত থাকবে। এখন যদি খুব ফাস্ট সংঘর্ষ হয় তাহলে তো একদম দুমড়ে মুচড়ে যাবে। অবিকৃত থাকা মানে আসলে কি, ধরো এভাবে আসছে 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 একদম এই অবস্থায় আছে, তো সংঘর্ষের ঠিক মুহূর্ত হচ্ছে আসলে এইটা। তাহলে দুইটাকে একদম কি করতে হবে, কানেক্ট করে দিতে হবে। সো দুটাকে কানেক্ট করলে দেখো কি হচ্ছে, কানেক্ট করলে মধ্যবর্তী দূরত্বটা আসলে কত হয়, এটা আমি একটু বের করে রাখি। তাহলে মধ্যবর্তী দূরত্ব আসলে কত হবে বলতো, দুজন কিন্তু আসলে কি
দুজনের মধ্যবর্তী যে দূরত্বটা বা দুজনের যে ব্যাসার্ধ সেম, প্রতিটি তারার ব্যাসার্ধ একই, 10⁴ কিলোমিটার। সো মিটারে নিলে কত আসবে? মিটারে নিলে আসবে 10⁷ মিটার। তাহলে যেহেতু দুইটারই সেম, তাহলে দুজনের মধ্যবর্তী এখন কি কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব সবসময় হিসাব করতে হয় আমরা জানি। তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কি? দুইটা ব্যাসার্ধের সমান, তার মানে 2 ইন্টু এই ভ্যালুটা 10⁻⁷ মিটার। আচ্ছা, এবার চলো প্রবলেমটা সলভ করি। দেখো আমরা কি জানি, শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা আসলে জানি যে প্রত্যেকটি মুহূর্তে শক্তির পরিমাণ আসলে কি থাকে? নির্দিষ্ট থাকে। তার মানে আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি ইনিশিয়াল যে এনার্জি আর ফাইনাল যে এনার্জি সেটা হচ্ছে পরস্পর সমান। তাহলে ইনিশিয়াল যে এনার্জিটা, ইনিশিয়ালি প্রত্যেকের মধ্যে কি থাকে? যান্ত্রিক শক্তি, একটা থাকে হচ্ছে গতিশক্তি, একটা থাকে বিভব শক্তি। তাহলে এই দুজনের মধ্যে যে বিভব শক্তিটা, বিভব শক্তির ইকুয়েশন কি বলতো? বিভব শক্তির ইকুয়েশন হচ্ছে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কত? আর ইনিশিয়াল। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি তার মধ্যে যে বেগটা ছিল সেই বেগটা কিন্তু কি বলছে? নগণ্য, বেগ শূন্য। তাহলে বেগ শূন্য হলে গতিশক্তি কত হবে? গতিশক্তি শূন্য হবে। এটা সমান কি? শেষমেশ গতিশক্তি। তো শেষের গতিশক্তি কত? দেখো শেষে দুজন কি একটা নির্দিষ্ট দূরত্বে আছে না? তাহলে এখানেও কিন্তু তাদের মধ্যে বিভব শক্তিটা আছে। তাহলে আমরা কি লিখবো? মাইনাস জি এম এম ডিভাইড বাই আর ফাইনাল প্লাস, তারা কিন্তু দুইজনই দেখো, দুজনে কিন্তু বলছে যে তাদের বেগটা আসলে কত হবে। তাহলে ও একটা সার্টেন বেগে গেছে, ও একটা সার্টেন বেগে গেছে, এবং দুজনের যেহেতু ভর সেম, সব সেম, তাহলে তারা যেভাবে আসছে, যে ফোর্সের কারণে আসছে, একই ভাবে আসছে, একই বেগে আসছে, এই জন্য বেগটাকে কি রাখা যাবে? সেম রাখা যাবে। তাইলে এই যে দুইজনের দুটা বেগ আছে, বেগ থাকা মানে কি থাকা? গতিশক্তি থাকা। তাহলে ওর একটা গতিশক্তি আছে হচ্ছে ½ mv², ওর একটা গতিশক্তি আছে হচ্ছে ½ mv²। তাহলে দুইজনের যে গতিশক্তিটা, দুইটা মিলে কত হবে? 2 ইন্টু ½ mv²। তাহলে দুইটা মিলে কত হবে? 2 ইন্টু ½ mv²। অনেকেই হয়তো ভাবতেছো ভাই দুইটা দুই দিকে কাজ করতেছে, তাইলে আপনি একটাকে ভি দিলে আর একটাকে মাইনাস ভি দেন। তো মাইনাস ভি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যখন ½ mv² করতেছো, স্কোয়ার করলে কিন্তু মানটা কি হয়ে যাবে? পজিটিভই হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে চলো এখান থেকে আমরা সলভ করি। তাহলে দেখো এখান থেকে 2 আর 2 কি যায়? বাদ যায়। আমাদের বের করতে হবে কি বলো? আমাদের বের করতে হবে হচ্ছে বেগ। এই বেগের মানটা বের করতে হবে। তাইলে এখান থেকে ভিটাকে আলাদা করতে হবে। সো ভিটাকে আমরা এই সেগমেন্টে ধরো রাখলাম। তাহলে কি লেখা যায়? আমরা লিখতে পারবো হচ্ছে mv² ইকুয়ালস টু মাইনাস, মাইনাস না, জিএমএমটাকে আমরা নেই, জিএম² কমন নেই। তাহলে কমন নিলে দেখো কি থাকতেছে? জিএম² কমন নিলে এই পোর্শনটা এই পাশে গিয়ে পজিটিভ হয়ে যাবে। সো পজিটিভ হইলে নিচে থাকবে আর এফ, আর এখানে আগে একটা মাইনাস আছে, সেটা হবে 1 মাইনাস আর আই। এবার দুই পাশ থেকে দেখো যে এম এম বাদ গিয়ে এক পাশে এম থাকবে। তাহলে লিখতে পারি ভি ইকুয়ালস টু রুট হয়ে যাবে জিএম 1 মাইনাস আর এফ 1 মাইনাস আর আই। তো ভাই এখানে সব বলা আছে, দেখো যে ভর বলা আছে, ভর বলা আছে, আর এফ আর আই আমরা আগে নিজেরাই বের করছি। তাহলে এখন এখানে সিম্পলি মান বসাই দিলে তোমার কি শেষ? কাজ শেষ। তাহলে আমরা একটা কাজ করি, এখানে মানটা একটু বসাই দেখি। হ্যাঁ, মানটা বসাই দেখি কত আসে। জি এর মান বসাইলাম, ওটা লিখি এখানে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 2 ইন্টু 10⁻30 1 বাই আর এফটা হচ্ছে আমাদের 2 ইন্টু 10⁻7, আর আর আইটা হচ্ছে 1 বাই, এখানে আমরা লিখে রাখছি আর আইটার মানটা হচ্ছে 10⁻12। বাস, এবার একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। এই বিশাল ভ্যালু দেখে আসলে কারো ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমাদের আসলে এইখানের এই ম্যাথের কনসেপ্ট টার্গেট হচ্ছে কনসেপ্টটা বোঝা। জাস্ট তো কনসেপ্ট বুঝলে হয়তো তোমার যদি এটা ভার্সিটিতে আসে, এমন ভাবে দিবে তুমি যাতে সলভ করতে পারো, মানে সহজে দিবে আর কি। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটার ভ্যালু আমাদের আসতেছে হচ্ছে 2.58 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে কি করতে হবে? সংঘর্ষের
পূর্বের একটা অবস্থা, সংঘর্ষের পরের একটা অবস্থা, তার মানে মুহূর্তের একটা অবস্থা। এরপর আমরা জানি দুই অবস্থায় মোট শক্তির পরিমাণ সমান। তাহলে মোট শক্তির পরিমাণ সবসময় কি থাকে? একটা থাকে বিভব শক্তি, একটা থাকে গতিশক্তি। তাহলে ইনিশিয়াল বিভব শক্তি, ইনিশিয়াল গতিশক্তির যোগফল সমান শেষ বিভব শক্তি, শেষ গতিশক্তির যোগফল। এরপর থেকে ইকুয়েশন ম্যানিপুলেট করে আমরা ভি এর মানটা পাইলাম হচ্ছে আমাদের অ্যান্সারের সমান। ঠিক আছে, ওকে। এবার আমরা চলো পরবর্তী প্রবলেমটা একটু দেখি। আচ্ছা, আইওটি 19-20 একটা প্রবলেম আসছে। তো কি বলছে দেখো, টু বডিজ অফ ম্যাসেস এম এন্ড 4m আর প্লেসড এট এ ডিস্টেন্স আর। তাহলে একটা হচ্ছে আমার এম আছে, আর একটা হচ্ছে আমাদের কত আছে? 4m আছে। দুজনের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা ওরা বলছে সাপোজ টু বি আর। এখন দেখো কি বলছে, দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এট এ পয়েন্ট অন দ্য লাইন জয়নিং দেম হোয়ার দ্য গ্র্যাভিটেশনাল পয়েন্ট ফিল্ড ইজ জিরো। এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো বা লব্ধি বল শূন্য বা নিট বল শূন্য, এটা কোথায় কাজ করে সেটা কিন্তু আমরা টেকনিক্যালি বের করছিলাম। কেমনে? যে আমাদের ভাই কোথায় সেই শূন্যটা হয়, এই শূন্যটা সহজে বের করা যায় কিভাবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই ডিস্টেন্স, এখানে হচ্ছে আর, 1 প্লাস উপরে বড় ভর নিচে ছোট ভর। টেকনিকের জন্য আমি বলছিলাম উপরে বড় ভরটা বসালে সুবিধা হয়। উপরে বড় ভরটা আছে 4m, নিচে ছোট ভরটা আছে হচ্ছে আমাদের m। তাহলে একটা বিষয় মনে রাখো, এখানে এমটা যেহেতু আমি নিচে রাখছি, তাহলে নিচে যাকে রাখা হয় তার থেকে কিন্তু দূরত্ব হিসাব করা হয়। তাহলে এক্স দূরত্ব কার থেকে বলো? এক্স দূরত্ব কিন্তু অবশ্যই কার থেকে? এম থেকে। তাহলে এম থেকে যদি এক্স দূরত্ব হয়, এক্স এর মানটা কত আসে আমরা একটু বের করি চলো। তাহলে দেখো আর বাই 1 প্লাস, দেখো এম এম কাটলে রুটের ভিতরে 4 হয়ে যাবে 2। তাহলে আর এর মানটা হবে হচ্ছে আমার, এক্স এর মান হবে আর বাই 3। তাহলে দেখলা খুব অল্প সময় কি করলাম আমরা, এক্স এর মান বের করলাম। সো ম্যাথ কিন্তু আসলে এটা না, ম্যাথ অন্যটা। কিন্তু ম্যাথটা করার জন্য এই টেকনিকটা তোমাকে হেল্পফুল, তোমার জন্য হেল্পফুল আর কি। তাহলে এক্স এর মান পাইছি আর বাই 3। এক্স এর মান আর বাই 3 হইলে এতটুকু বাদ বাকি যে অংশটুকু আছে, এক্স এর মান যদি আর বাই 3 হয়, বাদ বাকি অংশের মান হবে কত? 2r বাই 3, তাই না? টোটাল আর থেকে আর বাই 3 বাদ দিলে 2r বাই 3 পাবা। এখন দেখো কি বলছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল চাইছে, মানে মহাকর্ষীয় বিভব, বিভব শক্তি না কিন্তু, মহাকর্ষীয় বিভব চাইছে। তাহলে বিভব যেহেতু একটা স্কেলার রাশি, তাহলে এই বিভবটা তোমার এই এম ভরের জন্যও হবে, আবার তোমার 4m ভরের বস্তুর জন্য কি হবে? একটা বিভব আমার এই পয়েন্টে থাকবে। তাইলে বিভবের ইকুয়েশন কি? বিভব শক্তি না, বিভব। বিভবের ইকুয়েশন হচ্ছে জি এম। তাহলে এখানে ছোট এম যেহেতু, তাহলে ভরটা হচ্ছে এম ডিভাইড বাই আর, মাইনাস জি এম বাই আর। আমরা ইকুয়েশন জানি মাইনাস জি এম বাই আর। তাহলে ডিস্টেন্স হচ্ছে এখানে আর বাই 3, এখানে আর বাই 3 লিখলাম, প্লাস এখানে 4m এর জন্য হচ্ছে মাইনাস জি ইন্টু 4m ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে 2r বাই 3। তাহলে খেয়াল করে দেখো, এই 3টা উপরে চলে গেলে এটা হয়ে যাবে মাইনাস 3gm বাই আর। আর এখানে যদি ছোট করে কাটাকাটি করি, এটা হবে হচ্ছে 2, 3 উপরে গিয়ে হয়ে যাবে 6। তাহলে এটা হবে মাইনাস 6gm বাই হচ্ছে আর। তাহলে 6 আর 3 মিলে কত? 9। তাহলে হবে মাইনাস 9gm বাই আর। এবার তুমি অপশনটা দেখো কোনটা আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস 9gm বাই আর, মানে সি। তাহলে একটা বিষয় দেখো, আইওটি তে 19-20 আসছে, এটা তো ক্যালকুলেটর দিয়ে করা যায়। তবে আমাদের যে শর্টকাটটা দিয়ে আমরা এক্স এর মানটা বের করলাম, তোমরা তো বুঝতেছো বিভবটা বের করার জন্য কার মান লাগছে? ডিস্টেন্স লাগছে। আর সেই ডিস্টেন্সটা খুব অল্প সময়ে বের করছি আমরা কিসের মাধ্যমে? শর্টকাটটা ইউজ করে। এজন্য সব ম্যাথে আসলে শর্টকাট কোথা দিয়ে যে কাজে লাগবে এটা সবসময় কিন্তু বোঝা যায় না। সো এই প্র্যাকটিস গুলো থাকলে তোমরা জিনিসগুলো কি অনেক অল্প সময়ে করতে পারবা। এবার চলো আমরা আইওটি 16-17 একটা প্রশ্ন সলভ করি। দেখো, দ্য আর্থ ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান অন অ্যান অরবিট অফ রেডিয়াস এত। আচ্ছা, ইফ দ্য টাইম অফ ওয়ান রিভলিউশন ইজ এত, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য সান? তাহলে খুবই ইজি একটা প্রশ্ন, মাস অফ দ্য সান চাইছে। তাহলে আমরা কিন্তু একটা ইকুয়েশন জানি ভাইয়া। ইকুয়েশনটা হচ্ছে এরকম যে জি এম টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব। এই ইকুয়েশন কিন্তু আমরা সবাই জানি, যেখানে আমাদের যেটা এটা হচ্ছে আমার কক্ষপথের কি গড় ব্যাসার্ধ, কক্ষপথের গড় ব্যাসার্ধ। আর টি তো তোমরা সবাই জানো, টি হচ্ছে আমাদের কি পর্যায়কাল। আচ্ছা, তাহলে এবার এখানে খেয়াল করে দেখো,
আমাদের যে অরবিটের রেডিয়াসটা বা কক্ষপথের যে গড় ব্যাসার্ধটা সেটা বলে দিছে, এত বলে দিছে। তাহলে আর এর মানটা আমাদের আসলে কিন্তু বলা আছে, তাহলে আর এর মানটা আমরা একটু এখানে লিখে ফেলি। আর এর মানটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তাহলে কত আছে, 1.5 ইন্টু কিলোমিটারকে মিটারে নিতে গেলে কি করতে হয়, 10⁻³ দ্বারা গুণ, তাহলে 10⁻8 কত হবে, 11 হয়ে যাবে। ঠিক আছে। টাইম অফ ওয়ান রেভলিউশন, এটাই কিন্তু আসলে পিরিয়ডিক টাইম, মানে পর্যায়কাল, একটা রেভলিউশনের জন্য যতক্ষণ সময় যায়, তাহলে সেটা ক্যাপিটাল টি, সেই মানটা আমাদের বলে দিছে। হোয়াট ইজ দ্য মাস অফ দ্য সান, তাহলে এখানে এম বের করতে হবে, ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম হবে কত, 4π² আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি টি স্কোয়ার। এখন দেখো ইকুয়েশন লিখছি, তো মান বসাইলে আমাদের কি চলে আসবে, মানগুলো ইনপুট দিলে ক্যাপিটাল এম এর মানটা তোমার চলে আসবে। তা আমরা এটা আসলে করবো না, কেন করবো না জানো, চাইছে কি দেখো তো, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য সান, সূর্যের ভর চাইছে। সূর্যের ভর কি কখনো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে না, সূর্যের ভর তো ফিক্সড। সূর্যের ভর কত বলো তো, 2 × 10⁻30। সো তুমি ক্যালকুলেশন করে মান বসাইলেও দেখবা অ্যান্সারটা কত আসবে, 2 × 10⁻30 কেজি আসবে। ঠিক আছে। সাইটি 16-17 একটা প্রশ্ন, কষ্ট করে ইকুয়েশন লিখে যদি এটা রিটেন আসে তাহলে কি করবা, কষ্ট করে ইকুয়েশন লিখবা, এরপরে অ্যান্সারটা লিখে দিবা। আর যদি এমন আসে যে না তুমি করে দেখতেই চাও, তাহলে ওইটা একটু পরীক্ষার হলে যাওয়ার আগে বাসায় বসে করো আর কি, বাসায় বসে করলে তুমি দেখবা এম এর মানটা কত আসবে, 2 × 10⁻30। আর পরীক্ষার হলে কি করবা, টেকনিকটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে। আচ্ছা, সূর্যের ভরের সঠিক সমীকরণ আসলে কোনটা, তাহলে আমরা একটু দেখি এখানে কি কি অপশন আছে। আমাদের আগের যে ইকুয়েশনটা আমরা দেখতেছিলাম যে জিএমটি স্কোয়ার ইকুয়ালস টু 4π² আর প্লাস এইচ হোল কিউব। তো মাঝে মধ্যে আমরা যেটা করি হিসাবের সুবিধার্থে, এই আর প্লাস এইচটাকে আমরা ছোট আর দ্বারা প্রকাশ করি, মানে আর প্লাস এইচ এর মানটা হচ্ছে ছোট আর। তাহলে তখন আমরা কি লিখতে পারবো, এখান থেকে দেখো যেহেতু এম এর মান বের করতে হবে, এম কত হবে আসলে, 4π² আর কিউব ডিভাইডেড বাই জিটি স্কোয়ার। অপশন থেকে চেক করে দেখো ভাইয়া কোনটা মিলে, 4π² লাগবে, সো 4π² হচ্ছে এখানে আছে জিটি কিউব, তাহলে 4π² আর কিউব জিটি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ই নাম্বারটা হবে অ্যান্সার। গ্রহের গড় ব্যাসার্ধের অনুপাত বলা আছে, সো গড় ব্যাসার্ধের অনুপাত বলা মানে আমরা যে ছোট আর দিয়ে চিন্তা করি, তাহলে R1/R2 কত বলা আছে, 4/1 বলা আছে। এবার দেখো দ্বিতীয় গ্রহের পর্যায়কাল 300 দিন হলে প্রথম গ্রহের পর্যায়কাল কত, সো কেপলারের সূত্র থেকে আমরা আসলে কি জানি বলো, আমরা কেপলারের সূত্রটা জানি হচ্ছে যে T² ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তাইলে এখানে যেহেতু সমানুপাতিক সম্পর্ক T² এর সাথে আর কিউবের, তাহলে আমরা আসলে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি আমরা লিখতে পারবো T1/T2 হোল স্কোয়ার ইকুয়ালস টু R1/R2 হোল কিউব। তাহলে এখান থেকে কার মান বের করতে হবে, দেখো মান বের করতে হবে হচ্ছে প্রথম গ্রহের পর্যায়কাল, মানে প্রথম গ্রহের পর্যায়কাল বের করতে হবে T1। তাহলে T1 বের করতে গেলে দেখো এই এই স্কোয়ারের পার্টটাকে উঠাই দিতে হবে, উঠাই দিতে গেলে কি করা যায়, আমরা R1/R2 এর মানটা বসাই, R1/R2 এর মান বসালে কত আসবে, T1/T2, R1/R2 হচ্ছে 4/1, তাহলে 4/1 মানে হচ্ছে এখানে 4 কিউব। আচ্ছা, আর T1/T2 এর উপর কি আছে, স্কোয়ার আছে, তো তোমাদের জন্য আমি একটা এক্সট্রা লাইন করে দিচ্ছি, এখানে T1/T2 তাহলে আসলে কত হবে, T1/T2 হবে 4 কিউবের রুট, সো 4 কিউব আসলে কত, 4 কিউব আসলে 64, তার রুট করলে কত আসতেছে 8। তাহলে ফাইনালি আমার T1 এর মানটা কত আসবে, T2 × 8, তাহলে 8 × T2 এর মান দেখো কত বলছে, দ্বিতীয় গ্রহের পর্যায়কাল বলছে 300 দিন। তাহলে T2 এর মানটা আমরা এখানে বসাই দিলে আমাদের অ্যান্সার আসবে 3 × 8 = 24, 27 2টা 0, 2400, তাহলে এতদিন। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। আচ্ছা, তাহলে এটাকে এরকম সহজে তোমরা চিন্তা করে করে সলভ করবা আর কি, তাহলে দেখবো অল্প সময় করতে পারবা। অনুপাত যেহেতু হচ্ছে 4 বলে দিচ্ছে R1/R2, তাহলে এখানে 4/1 এর হচ্ছে কিউব করতে হবে, যেহেতু সম্পর্ক হচ্ছে T² প্রপোর্শনাল টু আর কিউব। প্রথমে কিউব করো, কিউব করলে কত হচ্ছে, 4 কিউব মানে 64, তোমার তো বের করতে আসলে টি, তাহলে T² রুট করতে হবে, তাহলে 64 এর রুট করলে কত আসে, মুখে মুখে 8 আসে, তাহলে ওটা হচ্ছে 8 গুণ হবে, সো আগেরটা কত 300, তাহলে অ্যান্সার হচ্ছে 2400। যদি আগেরটা 100 থাকতো 8 গুণ হয়ে কত হইতো, 800 হইতো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো
মুক্তিবেগের একটা প্রবলেম আমরা আসলে দেখবো, যে একটি উপগ্রহ পৃথিবী তলের কাছ দিয়ে ঘুরছে, এটাকে অসীমে পাঠাতে হলে গতি কত বাড়াতে হবে? তো অসীমে পাঠাইতে হলে কি করতে হয় বলতো? এই অসীমে পাঠাতে হলে তাকে কি দিতে হয়? মুক্তিবেগ দিতে হয়, তাকে মুক্তিবেগ দিতে হয়। তাইলে মুক্তিবেগ আসলে কত বলতো? আমরা জানি মুক্তিবেগ হচ্ছে আসলে ভিই। তাহলে আমরা ইকুয়েশন লিখি, আমরা জানি যে ভি হচ্ছে √2gm/r। যেহেতু বলছে পৃথিবী তলের কাছ দিয়ে ঘুরছে, তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে যে উচ্চতাটা সেটা আসলে অলমোস্ট জিরো, এটাকে এইচ লেখার দরকার নাই, gm/r। এবার আমরা কি জানি বলো? আমরা জানি যে একটা উপগ্রহের যে বেগ, একটা উপগ্রহের নর্মাল যে বেগ, সেটা হচ্ছে √gm/r। তাহলে দেখো, ভি এর এই পার্টটাকে আমি কি একটু ভেঙে লিখতে পারি না? √2 ইন্টু √gm/r। আর √gm/r মানে হচ্ছে তোমার ভি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? √2 ইন্টু, এটার ভ্যালুটা হচ্ছে ভি, √2v লিখতে পারি। তাহলে এটা তোমাদের এমনি মনে রাখতে হবে, এটা মনে রাখবা যে মুক্তিবেগের সাথে উপগ্রহের বেগের কি সম্পর্ক, এটা হচ্ছে সম্পর্ক, এটা সবাইকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো আমাদের আসলে আসতে হচ্ছে ভি, আর করতে হবে কত? ভি মানে মুক্তিবেগটা করতে হবে। তাহলে বেগের পরিবর্তন কত বলো? বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন হচ্ছে বড় বেগ থেকে ছোট বেগ বাদ, তার মানে √2v থেকে আমার আগের বেগ কত? আগের বেগ হচ্ছে ভি, এত হচ্ছে আমার পরিবর্তন করতে হবে। সাথে যদি পরিবর্তন করতে হয় ভাইয়া, দেখো √2 এর মানটা হচ্ছে, যদি আমি এখানে ভি কমন নেই, এটা হবে √2 - 1। তো √2 এর মানটা হচ্ছে 1.4142 এভাবে থাকে আর কি, 1.4142 এভাবে থাকে আর কি। তাহলে মাইনাস কত? 1। তাহলে এখানে ক্যালকুলেট করলে দেখো 1.4142 থেকে যদি বাদ দাও তাহলে কত আসবে? 0.4142। তাহলে এটা হচ্ছে আমাদের বেগের পার্থক্য, কিন্তু পার্থক্য বলে নাই, পার্সেন্টে প্রকাশ করতে হবে। সো পার্সেন্টে প্রকাশ করলে কি করতে হয় বলতো? পার্সেন্টে প্রকাশ করতে গেলে উপরে হচ্ছে পরিবর্তন বসাইতে হয়, আর নিচে হচ্ছে আগের মানটা বসাইতে হয়। সো আগের মানটা ছিল আমাদের ভি ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে এখানে এবার ভ্যালুটা বসাও, দেখো ডেল ভি এর মানটা আমাদের হচ্ছে আছে এখানে ভি ইন্টু 0.4142 ডিভাইড বাই হচ্ছে ভি ইন্টু 100%। এখানে ভি আর ভি কাটলে আমাদের অ্যান্সার আসতেছে কত বলতো? যেহেতু 100 মানে দুইটা শূন্য, তাহলে দশমিকটা কয় ঘর শিফট হবে? 2 ঘর শিফট হবে। 2 ঘর শিফট হলে কত হয়? 41.42%। এবার দেখো অপশনে কিন্তু 41.42% নাই, তো অপশনে কোনটা কাছাকাছি আছে? অপশনে কাছাকাছি হচ্ছে 40, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 40%। তো এটা একদম খুব কমন একটা প্রশ্ন, বুটেক্সে 16-17তে আসছে যদিও, খুবই কমন একটা প্রশ্ন যে ভি এর মানটা হচ্ছে √v ভাবে মনে রাখবো, এবং শেষমেশ দেখলাম যে বেগের পরিবর্তন হচ্ছে ভি ইন্টু 0.4142। এই যে যেই পরিবর্তনটা আসবে, এই ভিটাকে বাদ দিয়ে দাও, যে পরিবর্তনের যে ভ্যালুটা আসবে নিউমেরিক্যাল ভ্যালু, এটাকে 100% করলে অ্যান্সার চলে আসে। দেখো 0.4142 100 গুণ করলে কত হবে? দশমিকটা 2 ঘর শিফট হয়ে 41 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কিন্তু আসলে ওইটাই হয়েছে, ঠিক আছে? সো এই টেকনিকটা একটু ফলো করবো। এবার দেখো, পৃথিবীর ব্যাসার্ধ এত এবং অভিকর্ষ ত্বরণ এত হলে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোন বস্তুর মুক্তিবেগ কত হবে? একদম ইজি, জাস্ট ইউনিট কনভার্সন বা তোমরা হচ্ছে হিসাবগুলো পারো কিনা এটাই বলছে। তো মুক্তিবেগ আমরা জানি কত হয়, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এই সবগুলো দেখো মিটার পার সেকেন্ডে আছে, তাহলে কিলোমিটারকে মিটারে নিতে গেল 10⁻³ দ্বারা গুণ দিতে হয়, দিলা। এবার দেখো হুবহু এখানে কোনো অ্যান্সার আসলে দেওয়া নাই। তো এখানে হচ্ছে পোলাপান ভুলটা করে কোথায়? এই যে বি আর এ এর মধ্যে ভুলটা মূলত করে। সবাই কিন্তু জানে যে সি আর ডি এখানে অ্যান্সার হওয়া সম্ভবই না, তাহলে অ্যান্সার হইতে পারে এ আর বি এর মধ্যে যে কোনো একটা। এখন যেহেতু হইতেছে এই দুটার মধ্যে দেখো 11.2 ইন্টু 10⁻⁴, আমার তো 10⁻³ থাকতে হবে, তাহলে এটা ভুল আছে। তাহলে না বুঝে অ্যান্সার আসলে কোনটা করা যায় বলতো? যে প্রথমটাই হচ্ছে আসলে অ্যান্সার। এখন প্রথমটা যে অ্যান্সার, ম্যাথমেটিক্যাল প্রুফ দেখো, আমরা যদি এই 1.12 আনতে চাই, এখানে দেখো এখানে পাওয়ার সবার আছে কত? 10⁻⁴, সবার পাওয়ার সেম। তার মানে তোমাকে জোর করে কি করতে হবে? এটাকে বানাইতে হবে 10⁻⁴। তাহলে এটাকে তুমি কি করছো? জোর করে বড় করছো না? তাহলে একটাকে যত গুণ বড় করবা, আরেকটা কত গুণ কমাই দিতে হয়। এটাকে 10 গুণ বড় করছে, এটাকে 10 গুণ ছোট করো, একবারে করবো। 10 গুণ ছোট করলে দশমিক কি চলে আসবে? বাম বাম পাশে চলে আসবে। তাহলে অ্যান্সার কত হবে? 1.12। তাহলে এইভাবে করে আমাদের অ্যান্সারটা ছিল কত? প্রথমটা। আচ্ছা, এবার দেখো ভর বলে দিছে, ব্যাসার্ধ বলে দিছে, গ্রহের পৃষ্ঠ থেকে
এত কেজি ভরের একটি বস্তুকে মহাশূন্যে পাঠাতে প্রয়োজনীয় শক্তি। তাহলে বলো, মহাশূন্যে যদি আমরা মহাশূন্যে পাঠাইতে চাইলে তাকে কি বেগ দিতে হয় বলতো? তাকে দিতে হবে মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগ দিতে যেই শক্তিটা লাগবে সেটা কি? মুক্তিবেগের পরিমাণ গতিশক্তি। তাইলে আমরা শক্তির যে পরিমাণটা, গতিশক্তির যে পরিমাণটা, সেটা হচ্ছে হাফ এম ভিই স্কোয়ার। এখন দেখো, আমরা জানি যে ভিই এর ইকুয়েশনটা হচ্ছে √2gm বাই হচ্ছে আর। যেহেতু পৃষ্ঠ থেকে বলছে মুক্তিবেগটা দিচ্ছে পৃষ্ঠ থেকে, তার মানে সার্টেন কোন উচ্চতা থেকে সে আসলে দেয় নাই, তার মানে তোমার এইচ এর মানটা আসলে 0। নির্দিষ্ট উচ্চতা বললে সেটা আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিতাম আর কি। আচ্ছা, তাহলে এখানে ভি স্কোয়ার করলে রুটটা থাকবে না, তাহলে এটা কত হবে? হাফ এম ইন্টু 2gm বাই আর। তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য দেখো, এই যে হাফ আর 2 আমাদের এখানে কাটা যায়, তাহলে অ্যান্সার হবে জিএমএম বাই আর। জিএমএম বাই আর। তাহলে এখানে ভ্যালুগুলো একটু বসাই। জি এর মান দেখো কত বলছে? 6.673 ইন্টু 10⁻11। এটা তো ফিক্সড। আমার যেই ভরের বস্তুটাকে পাঠাচ্ছে, যাকে পাঠানো হচ্ছে, তার ভরটা হচ্ছে ছোট এম, কারণ তুমি তাকে গতিশক্তি দিচ্ছ, তাহলে সেটা হচ্ছে ছোট এম। তাহলে ছোট এম এর মান কত বলছে? 2। আচ্ছা, তার সাথে উপরে লাগবে ক্যাপিটাল এম। কত বলছে ক্যাপিটাল এম? দেখো এত ভর, তাহলে ক্যাপিটাল এম বলছে হচ্ছে 5 ইন্টু 10⁻24। আর আর এর মান বলে দিছে দেখো ব্যাসার্ধ 6.1 ইন্টু 10⁻6। তো দেখো বুয়েট 11-12তে আসছে, ক্যালকুলেটর দিয়ে অবশ্যই সলভ করা যায়। তো আমরা একটু চেষ্টা করি যে এই টাইপের ক্যালকুলেশনটা হাতে কলমে কিভাবে করা যায়, এটা আমরা হাতে কলমে শিখবো। তাহলে দেখো এইখানে আমরা যদি চিন্তা করি যে কোথায় আসলে হাতে কলমের কাজটা করা যায়, একটু চিন্তা করো যে কোথায় এই টোটাল সেগমেন্টে কোথায় হাতে কলমে কাজটা করা যায়। দেখো প্রথমে চিন্তা করো, এটা হচ্ছে 5, এটা তো বুঝতেছো যে 5 আর 2 মিলে, 5 আর 2 মিলে এটা কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে আমরা একটু মার্ক করে রাখি যে 5 আর 2 মিলে এটা হয়ে যাবে 10। আচ্ছা, আর এখানে খেয়াল করো, এটা 6.1, এটা 6.673। তো সহজ করার জন্য এটাকে তুমি চিন্তা করো 6.7 চিন্তা করো, আর নিচেরটাকে চিন্তা করো 6.1। তার সাথে এখানে 5 আর 2 মিলে কত হয়ে গেছে? এটা 10 হয়ে গেছে। আচ্ছা, আর এখানে একটা 10⁻11 আছে, এখানে 10⁻24 আছে, আর এই 10⁻6 টা উপরে চলে গেলে কত হবে? 10⁻6 হবে। এটাই কিন্তু আমাদের ক্যালকুলেশন, ঠিক আছে? এবার দেখো 6.7 আর 6.1 এর যে রেশিওটা, এক্সাক্ট ভ্যালু বের করার কোনো দরকার নেই, যেহেতু তুমি দেখতেছো উপরের মানটা হচ্ছে বড় আর নিচের মানটা হচ্ছে ছোট এবং খুব কাছাকাছি, হ্যাঁ দুইটাই 6, তাহলে অবশ্যই অ্যান্সারটা একের থেকে একটু কি হবে? বেশি হবে, একের থেকে একটু বেশি হবে। তাহলে এখানে লিখে রাখলাম >1, না একের থেকে বেশি। তার সাথে দেখো 10 এর পাওয়ার গুলো হিসাব করো, 10, তো এখানে আসলে 1 আছে, -11 +24 -6। তাহলে দেখো এই পাওয়ারটা আসলে কত হবে? এই পাওয়ারটা হবে হচ্ছে দেখো 24 এর সাথে 20 যোগ হয়ে 25 -17, এটা হবে 8। তাহলে পাওয়ার হবে হচ্ছে আমাদের 8। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হবে >1 ইন্টু 10⁸। এবার তুমি একটু অপশনের সাথে মিলাই দেখো, 10⁸ তো অপশন আছে দুইটা, এই দুইটার মধ্যে আমার অ্যান্সার কোনটা? অবশ্যই সি। কারণ কি? কারণ আমাদের অ্যান্সার হচ্ছে কি বলছে? >1। >1 তো একটাই আছে, এবং আমরা জানি যে একের থেকে খুব কাছাকাছি থাকবে, সো 1.1, ঠিক আছে? আর যদি 1.8 থাকতো ওটা জীবনও অ্যান্সার না। কারণ কি? কারণ 6.7টা হচ্ছে 6.1 এর কাছাকাছি, এমন না যে অনেক বেশি পার্থক্য। এই জন্য অ্যান্সারটা হচ্ছে 1.1 ইন্টু 10⁸। এবারে দেখো রুয়েট 17-18তে আরেকটা প্রশ্ন আসছে, কি বলছে? দেখাও যে কোনো বস্তুকে ন্যূনতম এত বেগে মহাশূন্যের দিকে ছুড়ে মারলে বস্তুটি পৃথিবীর অভিকর্ষজ বলের আকর্ষণ কাটিয়ে উঠতে পারে। এখন একটু প্রথমে চিন্তা করো যে অভিকর্ষজ বলের আকর্ষণ কাটিয়ে যে সে উঠতে পারবে, এটা কোথায় উঠতে পারবে বা কখন কাটাতে পারবে বলো? যদি সে মহাশূন্যে যায়। যদি সে কোন দিকে যায়? অ্যাকচুয়ালি সে মহাশূন্যে যায়। তার মানে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে তাকে মহাশূন্যে পাঠাবো, টার্গেট হচ্ছে মহাশূন্যে পাঠানো। তাহলে প্রথমে চিন্তা করো, তুমি যদি মনে করো এখান থেকে যাইতে চাও হইতেছে ইউএসএ,
তাহলে ইউএসএ যাওয়ার জন্য তোমার তো ভিসা লাগবে, অবশ্যই অনেক পেপার টেপার লাগবে। তার থেকে যে বড় বিষয় সেটা হচ্ছে টাকা লাগবে। এখন তুমি যদি মনে করো 50,000 টাকা নিয়ে যাও যে হ্যাঁ একটা ইউএসএ টিকিট দেন, তোমাকে কেউ দিবে না, কারণ ইউএসএ টিকিট একটা মিনিমাম প্রাইস আছে। তো সেম ভাবে তুমি যদি ওটাকে মহাশূন্যে পাঠাইতে চাও, মহাশূন্যে পাঠানোর জন্য একটা মিনিমাম এনার্জি থাকে, কিন্তু সেই মিনিমাম এনার্জি তাকে দিতে হবে। তাহলে মহাশূন্যের মিনিমাম এনার্জিটা তুমি চিন্তা করো, মহাশূন্যে যদি তুমি পাঠাও, মহাশূন্যের মোট শক্তিটা আমরা একটা হিসাব করব। মহাশূন্যের যে মোট শক্তি, বিভব শক্তিটা হচ্ছে কত হবে, -G m1 m2 ডিভাইড বাই ডিস্টেন্স। মহাশূন্য হচ্ছে আমরা ইনফিনিটি ধরলাম। আর মহাশূন্যে দেখো যেহেতু বলছে ন্যূনতম কত বেগে, মানে ন্যূনতম বেগটার কথা বলছে, তো মহাশূন্যে গিয়ে তার বেগটা কি হয়ে যাবে, শূন্য। মহাশূন্যে গিয়ে যদি বেগ থাকে সেটা কিন্তু আসলে মুক্তি বেগ না। আচ্ছা, তাহলে মহাশূন্যে বেগটা হবে হচ্ছে শূন্য। তাহলে বেগ যদি শূন্য হয়, 12m²। তাহলে দেখো সামথিং বাই ইনফিনিটি, এটাও শূন্য এটাও শূন্য, তাহলে মোট মহাশূন্যের শক্তি কত হচ্ছে, শূন্য। তাহলে মহাশূন্যে মোট পরিমাণ হচ্ছে শক্তির 0। এবার আমরা একটা কাজ করি, দেখো বস্তুকে যে বেগে আমি ছুঁড়ে মারতেছি, সেটা কোথায় ছুঁড়ে মারতেছি, এখান থেকে, এটা সে বস্তুর বেগ। তাহলে এই অবস্থায় বস্তুর যে মোট শক্তি ইনিশিয়াল সমান কি হওয়া লাগবে, ফাইনাল। তাহলে ইনিশিয়ালি সে আছে কোথায়, পৃষ্ঠে আছে। তাহলে পৃষ্ঠে কত দূরত্বে আছে বলতো, কেন্দ্র থেকে আর দূরত্বে আছে। তাহলে আমরা এখানে আসলে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি গতিশক্তির মান হচ্ছে -G m ডিভাইডেড বাই আর, এটা বিভব শক্তির ইকুয়েশন, সরি। বিভব শক্তির সাথে কার যোগ করতে হবে, গতিশক্তি। গতিশক্তি কত, তুমি তাকে ভি বেগ দিচ্ছ, তাহলে গতিশক্তি হবে 12 mv²। অবশ্যই এমটা হচ্ছে যাকে ছুঁড়ে মারতেছো তার। আচ্ছা, এবার দেখো ফাইনালি আমরা বলছি অসীমে বা মহাশূন্যে গতিশক্তি হচ্ছে শূন্য, তাহলে এখানে শূন্য লিখে দিলাম। তো এটা যে তোমাদের সবসময় মনে রাখতে হবে, হ্যাঁ এটা আমি হচ্ছে তোমাদের করে দেখাইছি, বাট সবসময় মনে রাখবা মহাশূন্য হচ্ছে অ্যাকচুয়ালি শূন্য, অ্যান্সারটা কত হবে, 0, যখন তোমাকে বলবে কি ন্যূনতম বেগে নিক্ষেপ করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যদি আমরা সাইড চেঞ্জ করি, আমাদের হচ্ছে জিনিসটা এইভাবে থাকবে, 12 mv² = Gmm/r। এখন দেখো m বাদ চলে গেলে আমার এখানে থাকতেছে ভি এর মানটা হচ্ছে √2gm/r। √2gm/r এটা হচ্ছে কার রেসপেক্টে, দেখো পৃথিবীর রেসপেক্টে। তাহলে এটা কি আর মান বসানোর দরকার আছে ভাই, পৃথিবীর রেসপেক্টে এই মানটা আসলে কত আসে আমরা সবাই জানি, পৃথিবীর রেসপেক্টে মুক্তিবেগের মান কত, 11.2 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, অথবা কি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর ক্ষেত্রে আমরা লিখতে পারলাম, পৃথিবী না হইলে যদি অন্য গ্রহ বলতো আমরা মান বসায় ক্যালকুলেট করতাম, যেহেতু পৃথিবী বলছে তো সরাসরি মানটা লিখতে পারি। এখন দেখো তাইলে কত বেগ আসতেছে, অ্যাকচুয়ালি কত বেগে নিক্ষেপ করতে হয়েছে, যদি আমি তাকে শূন্য একদম মহাশূন্যে পাঠাইতে চাই তাইলে আমার কত বেগে নিক্ষেপ করতেছে, দেখো 11.2। আর আমার প্রশ্নেও বলছে যে এত বেগে নিক্ষেপ করলে সে আর যাতে না আসতে পারে, যাতে মহাকর্ষের মায়া ত্যাগ করে সে যাতে চলে যেতে পারে। তাহলে খেয়াল করে দেখো এই বেগের মানটা 11.2 হইলেই কিন্তু অ্যাকচুয়ালি সে কোথায় যায়, শেষ বেগটা শূন্য হয়, মানে শেষ যে শক্তিটা মহাশূন্যের শক্তিটা কত হয়, শূন্য। তাহলে শেষমেশ গতিশক্তি শূন্য হওয়া মানে সে আসলে কোথায় চলে গেছে, মহাশূন্যে চলে গেছে। তার মানে এত বেগ হইলে সে কোথায় যেতে পারবে, মহাশূন্যে যেতে পারবে। আর আমাদের টার্গেট আসলে প্রমাণ এটাই ছিল যে ছুঁড়ে মারলে বস্তুটি যেন কি করতে পারে, এই মহাকর্ষের বা অভিকর্ষ বলের আকর্ষণ কাটিয়ে উঠতে পারে। তার মানে বুঝছো আশা করি যে এই বেগে নিক্ষেপ করলে সে অভিকর্ষ বলের আকর্ষণ কাটিয়ে উঠতে পারবে। ঠিক আছে, ওকে, সো এটা হচ্ছে আমাদের আসলে প্রুফ, এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে এটা হচ্ছে আমরা লিখলাম শোড। ওকে, এবার দেখো চুয়েট 1516 একটা প্রশ্ন। পৃথিবী একটি কৃত্রিম উপগ্রহ আর কি ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় সার্টেন বেগে ঘুরতেছে, ফাইন, যেখানে অভিকর্ষ ত্বরণের মান বলে দিচ্ছে। আচ্ছা, এখন বের করতে বলছে উপগ্রহের উচ্চতা। তাহলে আমরা আসলে কি জানি, উপগ্রহের বেগের যে ইকুয়েশন সেটা হচ্ছে √Gm ডিভাইডেড বাই r+h। এখানে দেখো নির্দিষ্ট উচ্চতার কথা বলছে, আর সেই উচ্চতার মানে কিন্তু আসলে আমাদের বের করতে বলছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ওই নির্দিষ্ট উচ্চতার জি এর মানটাই কিন্তু আমাদের দিয়ে দিছে, তাই না? তাহলে আমরা আসলে কি জানি বলতো, আমরা জানি জিএইচ এর মানটা হচ্ছে Gm/r+h²। তাহলে এই জিএম এর মানটা যদি আমরা এখান থেকে বসাই,
জিএম এর মানটা যদি বসাই দেখো কি হবে, জিএইচ ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই ভ্যালুটা এখানে বসাই দাও, জিএম ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এখানে যদি মানটা বসাও তাহলে কি থাকবে বলো, জিএইচ, আর উপর নিচে কাটাকাটি গিয়ে শুধু একটা কি থাকবে, আর প্লাস এইচ থাকবে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন দাঁড়াবে। এখন দেখো আমাদের মান বের করতে হবে কার, এইচ এর। তাহলে এইচটাকে তো রুটের ভিতরে বের রাখলে সেটা সম্ভব না, তাহলে রুটের থেকে বাইরে বের করে ফেলি। তাহলে কি লিখতে পারি দেখো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই এই যে এইচটাকে একবারে ভাগ করে দেই, ইকুয়ালস হচ্ছে আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আমাদের এইচ এর মানটা ফাইনালি বের করতে হবে। সো এইচ হবে ভি স্কোয়ার বাই জি এইচ মাইনাস হচ্ছে আর। তাহলে এবার একটু কষ্ট করে মান বসাইলেই আমাদের ম্যাথটা কি শেষ। তাহলে আমরা চলো একটু করে দেখি। আমাদের ভি এর মান দেখো বলে দিছে, ভি এর মান বলে দিছে, ভি বলছে 8 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে কত, 8000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা একটু করে দেখি চলো। এত স্কোয়ার ডিভাইড বাই জি এর মান বলছে 8 মাইনাস হচ্ছে আর এর মান কত, 6.4 ইন্টু, আচ্ছা কিলোমিটারে বলছে। আমরা একটা কাজ করি, আমরা এই ম্যাথটা একটু ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করি, চলো দেখি হয় কিনা। আর এর মানটা আমরা এখানে বসাই 6.4 ইন্টু 10⁶। এবার দেখো এখানে যখন টোটালটা হোল স্কোয়ার হয়ে যাবে তখন ওই উপরের যে 8টা মানে 8000 স্কোয়ার মানে আসলে কত, 8000 ইন্টু 8000, আর নিচে কত আছে, 8 আছে। তাহলে এখান থেকে কাটলে তোমার দেখো এই 8 8 গেলে এখানে কত থাকবে, 1000 থাকবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত আসবে, 8 ইন্টু 3টা শূন্য 3টা শূন্য 10⁶। টোটালটার অ্যান্সার হচ্ছে 8 ইন্টু 10⁶। এখানে 6.4 ইন্টু 10⁶। তাহলে 10⁶ কে তুমি যদি দাঁড় করায় রাখো, অ্যাকচুয়ালি বিয়োগটা হচ্ছে 8 এর সাথে 6.4। তাহলে 6.4 আর 8 এর পার্থক্য কত আসলে, 1.6। বিয়োগ করে দেখো 1.6 ইন্টু 10⁶ এত মিটার। তাহলে অপশনের সাথে এবার মিলাই দেখতে হবে কোনটা অ্যান্সার, 1.6 ওয়ালা কোন একটা অ্যান্সার হবে। তাহলে এখানে অ্যান্সার আসলে একটাই আছে, 1600 কিলোমিটার। সো করেও দেখা লাগবে না, যদি চেষ্টা করো তবুও করতে, যে না ভাই একটু করে দেখি। সো কিলোমিটারে নিতে গেলে কি করতে হয়, 1000 দ্বারা গুণ করতে হয়, ভাগ করতে হবে এখানে। তাহলে ভাগ করলে কত থাকবে, 1.6 ইন্টু 10⁻³ কিলোমিটার। তো এটার কত কত কিলোমিটার হবে, 1600 কিলোমিটার। ঠিক আছে, ওকে। এবার দেখো রুয়েট 14-15 একটা প্রশ্ন। পৃথিবীর পৃষ্ঠ থেকে সর্বদা একটা সার্টেন দূরত্বের ঊর্ধ্বে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে। তাইলে এখানে কি কি বলছে আমরা একটু লিখি। দেখো এইচ এর মানটা বলে দিছে 620 ইন্টু 10⁻³, আমরা মিটারে নিলাম সরাসরি। কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কত আনুভূমিক বেগে প্রদক্ষিণ করে, তাহলে বেগটা চাইছে। ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, এটা করার জন্য বেগের যে ইকুয়েশনটা আমরা জানি যে √/gm বাই আর প্লাস এইচ, সেটাকে আমরা লিখলাম। এখন সরাসরি ভাই এখানে মান বসাইলে আসলে কি শেষ বলতো, আমাদের কাজ শেষ। তাহলে এখানে সরাসরি মানগুলো একটু বসাই, 6.4 ইন্টু 6.673 ইন্টু 10⁻11। এম এর মানটা কত, যেহেতু পৃথিবী আসলে, তাহলে পৃথিবীর ভর তো তোমরা জানো 6 ইন্টু 10⁻24। আর আর এর মানটা আসলে কত বলছে, আর এর মান হচ্ছে ওরা বলে দিছে 6380। হ্যাঁ 6380। তাহলে একটা কাজ করি আমরা, আর প্লাস এইচ এর মানটা কত হবে, আর প্লাস এইচ হবে, এটা হচ্ছে আর বলে দিচ্ছে আমাদের। দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর বলছে, আর এটা হচ্ছে উচ্চতা। তাইলে একবার যদি যোগ করি 6380 যোগ 620, যোগ করলে দেখো 7000 কিলোমিটার আসে। 7000 কিলোমিটার মানে কি, এখানে 3টা শূন্য, আর কিলোমিটার থেকে মিটারে নিলে আরো 3টা শূন্য আসবে, তাহলে 10⁶ মিটার। তাহলে এখানে আমরা কত লিখবো, 7 ইন্টু 10⁶ মিটার। এটা হচ্ছে রুট করতে হবে। রুট করলে এখানে আমাদের কি চলে আসবে ভাই, অ্যান্সার চলে আসবে। চলো আমরা একটু করে দেখি এটা কত আসে। সেভেন 7.56 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। ওকে, সো আশা করি আমরা এই প্রবলেমটা সবাই বুঝছি। তাহলে এখানে আসলে অ্যান্সারটা আসলে আমাদের কোনটা বলতো, মিটার পার সেকেন্ডে নাই, কিলোমিটার আছে। তাহলে কি লিখতে পারি, এইটাই হচ্ছে আসলে মিটার, কিলোমিটার হয়ে যাবে। তাহলে
তাহলে 7.56 কিলোমিটার পার সেকেন্ড। আমার সবচেয়ে কাছাকাছি অ্যান্সার কোনটা বলতো? সবচেয়ে কাছাকাছি অ্যান্সার হচ্ছে দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। আচ্ছা, এবারে বুটেক্স 12-13 একটা প্রশ্ন দেখো, উপগ্রহে একটি সেকেন্ড দোলকের দোলনকাল আসলে কত? আচ্ছা, তো দোলনকালের ইকুয়েশনটা কি? টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখন এখানে ইম্পর্টেন্ট একটা কথা, এই জিটা কিন্তু আসলে ইফেক্টিভ জি, মানে কার্যকর জি। এই জিটা হচ্ছে জি ইফেক্টিভ, মানে যতটুকু ত্বরণ অ্যাকচুয়ালি তোমার কি করে, কাজ করে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, উপগ্রহ নিয়ে যখন তুমি কথা বলতেছো, যখন উপগ্রহগুলো কন্টিনিউয়াসলি ঘুরে, হ্যাঁ, যখন একটা গ্রহকে কেন্দ্র করে, ধর একটা গ্রহকে কেন্দ্র করে সার্টেন একটা উচ্চতা একটা উপগ্রহ ঘুরতেছে, তা আমরা কি জানি বলতো? ওইখানে উপগ্রহের মধ্যে যে দোলনটা থাকবে বা যে সরল দোলকটা থাকবে, তার জন্য যে তোমার পৃথিবীর দিকের যে আকর্ষণ বলটা, সেটা আসলে তোমার কি করে, তার ওজনের যে যোগানটা দেয় আসলে, বা তোমার যে কেন্দ্রমুখী যে ঘুরে বারবার সে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, সেটার যোগান সে আসলে দেয়। তাইলে এই সেকশন থেকে তার যে কেন্দ্র বিমুখী বলটা মনে করো, ধরো কেন্দ্র বিমুখী বলটা যদি এদিকে কাজ করে, তাহলে ইফেক্টিভলি ওই উপগ্রহের মধ্যে যে আছে, তোমরা তো দেখো যে স্পেসশিপে যারা থাকে তারা হচ্ছে কি হয়, যেরকম ভেসে থাকে মোটামুটি, তাইলে তার উপর অ্যাকচুয়ালি জিটা কত কাজ করে? শূন্য কাজ করে। তাহলে যদি শূন্য কাজ করে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 পাই রুট ওভার এল বাই শূন্য। তাহলে এটা নিচে শূন্য থাকলে কি হয় আসলে বলতো? ইনফিনিটি হয়ে যায়। তার মানে এখানে আসলে কত হবে? অপশনটা হবে হচ্ছে অসীম। তার মানে কেন আসলে জিটা শূন্য হয়ে যাচ্ছে? কারণ হইতেছে দুই দিকের যে বলটা, সেই বলটা মিলে তার উপর আসলে নেট কোন ত্বরণ আসলে কি করতেছে না, কাজ করতেছে না। ওকে, এবারে দেখো, একটি স্যাটেলাইটের ঘূর্ণনের সময়কাল হচ্ছে ক্যাপিটাল টি, এর গতিশক্তির সমানুপাতিক হচ্ছে আসলে কোনটা? সো প্রবলেমটা বুয়েটে 10-11 সালে আসছে। একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করবা। এই প্রবলেমটা আসলে দেখতে যতটা ছোট বা সিম্পল মনে হচ্ছে, আসলে একটু বড়। আচ্ছা, তো চলো আমরা একটু এরকম এমসিকিউ একটা দেখি। ঢাকা ভার্সিটিতে কিন্তু একদম এই রিসেন্টলি যে একটা প্রশ্ন আসছে, ওইখানে কিন্তু গতিশক্তির সাথে এরকম একটা সম্পর্ক টাইপের আসছে আর কি, সম্ভবত গতিশক্তির সাথে বেগ বা এরকম একটা চলকের সম্পর্ক আসছে। তো এই যে গতিশক্তির সাথে আর একটা চলকের সম্পর্ক চাওয়া, এটা আসলে নতুন কিছু না, এটা প্রমাণ হচ্ছে বুয়েট 10-11 সাল। তার মানে তোমরা যদি এই টাইপের প্রশ্ন সলভ করতে থাকো, তাহলে সেটা তোমার ভার্সিটি গিয়ে তোমার জন্য কি হবে, অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলো ম্যাথটা করি। দেখো, গতিশক্তি আসলে কত হয় বলো? একটা স্যাটেলাইট ঘুরুক, যাই ঘুরুক না কেন, গতিশক্তি হবে হাফ এমভি স্কোয়ার, যদি সেটা নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে থাকে। তো অবশ্যই এটা আছে, এটা আসলে তো আপেক্ষিক আপেক্ষিকতার কিছু নাই এখানে আসলে। তাহলে হাফ এমভি স্কোয়ার হচ্ছে তোমার গতিশক্তি। তাইলে গতিশক্তি খেয়াল করো, গতিশক্তি তাইলে আসলে কার সমানুপাতিক ভাইয়া? গতিশক্তি হচ্ছে কার সমানুপাতিক বলতো? এই যে বেগের স্কোয়ারের সমানুপাতিক। এখন বেগটা আসলে কেমন, আমরা এখানে একটু মান লিখি। এই বেগের যে সেকশনটা আছে, বেগটা আমরা ইকুয়েশন জানি যে বেগ হচ্ছে আসলে কত হয়, 2 পাই আর প্লাস এইচ বাই টি। মানে টোটাল একটা যদি আমরা ব্যাসার্ধ নেই, মানে পরিধি নেই, আমার গ্রহ এবং গ্রহের সাপেক্ষে উপগ্রহ যে ঘুরে, তো একবার ঘূর্ণনের জন্য সে তার কি করে, পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তো পরিধি আসলে কত? পরিধি হচ্ছে 2 পাই আর প্লাস এইচ। তো দূরত্ব ডিভাইড বাই যখন সময়, মানে পর্যায়কাল দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তাইলে এই ভিটা যদি এখানে বসাই, এটা কত হয়ে যাবে? 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। এখন একটা বিষয় মনোযোগ দিয়ে দেখো, আমরা কি জানি? আমরা হচ্ছে এই যে আর প্লাস এইচটাকে আমাদের হিসাবের সুবিধার্থে যে স্মল আর দিয়ে লিখি আর কি, ধরো স্মল আর দিয়ে এটাকে লিখলাম। তাইলে খেয়াল করো, এখানে সবাই কিন্তু আসলে ভাইয়া ফিক্সড, সবাই ফিক্সড, কিন্তু এখানে এই এইচটা কিন্তু ভেরিয়েবল, মানে যে এই টার্মটা হচ্ছে তোমার ভেরিয়েবল, এই টার্মটা তোমার হচ্ছে ভেরিয়েবল। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সবগুলোকে সরাই দিয়ে আমরা চিন্তা করতে পারি এটাকে এভাবে, দেখো যে ই কে প্রপোর্শনাল টু, উপর হচ্ছে তোমার এরকম আর স্কোয়ার রাখো, নিচে এরকম তোমার টি স্কোয়ার রাখো। এখন দেখো, কেপলার আমাদের একটা কথা বলছেন। কি কথা বলছেন কেপলার? কেপলার বলছেন যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে আমরা ধরো এখানে আর কিউব লিখলাম, এটাকে আমরা হিসাবে সুবিধার্থে ভাবে লিখলাম যে আর কিউব ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, হিসাবে সুবিধার্থে আর কি। তাইলে এখানে খেয়াল করো, আমার এখানে আর স্কোয়ার কে বানাইতে হবে হচ্ছে
টি এর রেসপেক্টে, কারণ সবগুলো অ্যান্সার কিসে দেওয়া আছে, টি এ দেওয়া আছে, ক্যাপিটাল টি এ। তাহলে এইটাকে যদি আমি আর করি, এই থ্রিটা এই পাশে নিচে চলে যাবে, তাহলে কত হবে, টি ইজ প্রপোর্শনাল টু আর ইজ প্রপোর্শনাল টু টি ইন্টু টু বাই থ্রি। তাহলে আর কে কি করতে হবে দেখো, স্কোয়ার করতে হবে। আর কে স্কোয়ার করলে এই পাওয়ারটা কি দ্বিগুণ হয়ে যাবে, তোমরা জানো যে পাওয়ার গুণ করা মানে সেটা গুণ হওয়া। তাহলে 2/3 গুণ হইলে কত হবে, 4/3 হবে। তাইলে আর স্কোয়ারের বদলে আমরা আসলে কি চিন্তা করতে পারি বলতো, আর স্কোয়ারের বদলে চিন্তা করতে পারি টি 4/3, আর নিচে অলরেডি কি আছে, 2 আছে। তাইলে এটা হচ্ছে প্রপোর্শনাল টু কার হবে বলতো, 4/3 মাইনাস 2। তাইলে তোমরা হচ্ছে হিসাব করে দেখো, আমরা যদি এখানে 3টাকে নিচে রাখি, তাহলে 4 মাইনাস হচ্ছে আমাদের 6, তাহলে -2/3, -2/3। তাহলে অপশন থেকে খেয়াল করে দেখো, আমাদের ডি নাম্বার হচ্ছে আসলে কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু ভুল হয়ে যাবে যদি কেউ এইভাবে চিন্তা করো যে আমাদের হচ্ছে এখানে ই কে এর সাথে টিটা কিভাবে আছে, বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে অ্যান্সার হচ্ছে আসলে বি। ওইটা কিন্তু একটা ভুলের জায়গা। এখানে হচ্ছে কেপলারটাকে অ্যাপ্লাই করে তারপরে ম্যাথটা সলভ করতে হবে। সো অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার কি -2/3। আচ্ছা, এবার দেখো বুয়েট 20-21 একটা প্রশ্ন কি বলছে, 200 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় তুলে তার মধ্যে এতটুকু গতিশক্তি দেওয়া হলো, ফাইন। এই যে গতিশক্তি তার মধ্যে দিল, গতিশক্তি দিলে ভাইয়া কি হয় দেখো, তাহলে আমরা লিখতে পারি হাফ, গতিশক্তি মানে হচ্ছে হাফ এমবি স্কোয়ার, 6000, দেখো মেগা জুল বলছে, মেগা মানে কি, মেগা মানে 10⁶। আচ্ছা, তাহলে এখান থেকে চলো আমরা বেগটা বের করি। তাহলে বেগটা যদি বের করি দেখো কত আসে, 6000 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই, এখানে 2টা গুণ হবে, ডিভাইড বাই এম। এম দেখো কত বলছে, এম বলছে 200। তাহলে 2 এখানে কাটলো, এটা হবে 100, 0 0 কাটবে, কেটে আমার এখানে 6 এর সাথে একটা শূন্য, এখানে 6টা শূন্য, তাহলে 6 ইন্টু 10⁻⁷ কত, 7, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এত মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু আমরা এখানে ভি স্কোয়ারটা বের করছি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো কত উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে বা পরিভ্রমণ করবে। তাহলে কত উচ্চতায় পরিভ্রমণ করবে এটা আসলে আমরা কেমনে বের করতে পারি বলো, আমরা ইকুয়েশন জানি কি, ভি ইকুয়ালস টু উপগ্রহের ক্ষেত্রে জিএম বাই আর প্লাস এইচ। তাহলে এখানে যদি ভি স্কোয়ার করি তাহলে কি আসবে, জিএম বাই আর প্লাস এইচ আসবে। লাগবে আসলে কি বলো, লাগবে হচ্ছে কত উচ্চতায়, হ্যাঁ, এইচ এর মান লাগবে। তাইলে এখানে এইচ এর মানটা সেপারেট করতে হবে। সেপারেট করতে চাইলে কি করতে হবে বলো, আমরা হচ্ছে এই পোর্শনটাকে আগে নিয়ে আসি। তবে একটা বিষয় একটু খেয়াল করে দেখো তোমরা, যে এই যে জিএম এর যে ভ্যালুটা এখানে আমাদের বলছে, এই মানটা যদি আমরা ছোট করতে চাই মানে সহজ করতে চাই, তাহলে কিন্তু আরেকটা প্রসেস আমাদের কাছে আছে, সেটা হচ্ছে এটাকে আমরা আর দ্বারা রিপ্লেস করে দিব। হ্যাঁ, আর দ্বারা রিপ্লেস করলেও কিন্তু আসলে সহজে হবে। যেমন আমরা কি জানি আসলে বলতো, যে জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে জিএম বাই আর স্কোয়ার যদি হয়, তাহলে ওই ক্ষেত্রে এই জিএম এর বদলে আমরা কি লিখতে পারি, জি আর স্কোয়ার। সো এখানে এটা হিসাবের সুবিধার্থে কি করতে পারো, চাইলে করতে পারো আর প্লাস এইচ। তাহলে আর প্লাস এইচটাকে আমরা সেপারেট করি, আর প্লাস এইচ এর মানটা হবে জি আর স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখন এখানে সিম্পলি মান বসাই দাও, সিম্পলি মান বসাইলে দেখো ভি স্কোয়ার মান আমাদের কাছে আছে, তাহলে জি এর মান হচ্ছে 9.8, আর এর মান অ্যাকচুয়ালি আমাদের কত, আর এর মানটা হচ্ছে আমাদের মুখস্থ, সো 6 পয়েন্ট, দেখো অন্য কিছু বলছে কিনা, ব্যাসার্ধ 6400 বলছে, তাহলে যেটা জানো ওটাই লেখো। এটা একটু সবসময় দেখে নিবা, মাঝে মধ্যে 6000 কিলোমিটার দেওয়া থাকে, হ্যাঁ, সো একটু দেখে তারপর মান বসাবা। আর প্লাস এইচ, এখানে ভি স্কোয়ার লাগবে, ভি স্কোয়ার বলা আছে 6 ইন্টু 10⁻7, 10⁻7। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা একটু করে দেখি চলো, যে কত আসে। এটা হচ্ছে আর প্লাস এইচ এর ভ্যালু আসবে, (6.7 ইন্টু 10⁶) এত মিটার আমরা লিখতে পারি। কিন্তু ভাইয়া খেয়াল করো এখানে কি চাইছে বলো,
এখানে চাইছে হচ্ছে আমাদের উচ্চতা, তাইলে উচ্চতার মান হচ্ছে বের করতে গেলে আবার এখান থেকে কি বের করতে হবে, ওই ভ্যালুটা থেকে আর বাদ দিতে হবে। এই ভ্যালু থেকে আর বাদ দিলে কত থাকবে, আর এর মান কত, 6.4 ইন্টু 10⁶, তাইলে এটা থেকে এটা বাদ দিলে কত থাকবে, 0.3, তাই না? তো এখান থেকে যদি 6.4 ইন্টু 10⁶ বাদ দেওয়া যায়, দেখলে বোঝা যাচ্ছে আসলে 0.3 এর মতো হবে, তবু একটু হুবহু করতেছি আর কি, 2.9 ইন্টু 10⁵ এত মিটার। আচ্ছা, তো দেখো এই ম্যাথটা আমরা হচ্ছে এভাবে সলভ করে ফেললাম। তাহলে একইভাবে প্রথমে গতিশক্তি দেওয়া ছিল, গতিশক্তির রেসপেক্টে প্রথমে আমরা কি বের করছি, বেগ। বেগ বের করার পরে সেই বেগের হেল্প নিয়ে আমরা মান টান বসায় কি বের করছি, উচ্চতাটা বের করে ফেলছি। ঠিক আছে, ওকে। এবার দেখো বুয়েট 1700 সালে একটা প্রশ্ন আসছিল, কি আসছে, 80 কেজি ওজনের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে, দেখো কত উচ্চতায় স্থাপন করার মাধ্যমে তারা এইচ এর মান জানতে চাইছে, তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করবে। যেহেতু 2 বার, তার মানে পর্যায়কালের জন্য এটাকে আমার একবারের রেসপেক্ট হিসাব করতে হয়, তাহলে পর্যায়কাল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 12 ঘন্টা। আচ্ছা, এবার দেখো কি বলছে, কত উচ্চতায় স্থাপন করতে হবে। টি এর মান আছে আমাদের কাছে, অলরেডি টি এর মান আমাদের কাছে বলা আছে, তাহলে আমরা এখান থেকে কিসের মাধ্যমে এইচটা বের করতে পারবো বলতো? আমাদের ইকুয়েশনটা আসলে কি, আমাদের ইকুয়েশনটা হচ্ছে জিএমটি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব। তাহলে এইখান থেকে আমরা সরাসরি কার মান বের করতে পারি, এইচ এর মান বের করতে পারি। তোমরা ইন্টারমিডিয়েটে এই সূত্রটা অনেকবার দেখে আসছো, তো এটাকে আমি খুব বেশি ভাঙায় লিখবো না, একবারে তোমাদের বইয়ে দেখবা সরাসরি লেখা আছে জিএমটি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এটা হচ্ছে কিউবিক রুট করতে হয়, কারণ যেহেতু বুঝতেছো যে এখানে হচ্ছে আমাদের কিউব আছে, তো কিউবিক রুট করে এখান থেকে কি বাদ দিতে হয়, আর বাদ দিতে হয়। তো কিছু বই হচ্ছে ব্র্যাকেট দিয়ে হোল টু দ্য পাওয়ার 1/3 দেয়, একই জিনিস। তো এখানে এখন সিম্পলি মান বসাই দিতে হবে। তাহলে জি এর মান হচ্ছে 6.673 10⁻11। এম এর মান হচ্ছে আমাদের কত, দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে একটা বিষয়, এটা অনেকেই ভুল করে, এই যে কৃত্রিম উপগ্রহের যে ভরটা দিয়ে দিছে, এটার উপরে কিন্তু আসলে তার উচ্চতাটা ডিপেন্ডেন্ট না। সো এই এমটা আসলে কার, এটা মনে রাখতে হবে। এই এমটা হচ্ছে ক্ষেত্র যে সৃষ্টি করছে, মানে আমার মহাকর্ষ যে ক্ষেত্রটা, কার জন্য, ক্ষেত্র সৃষ্টিকারী, মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টিকারী যে আছে, এটা সে তার ভর। তাহলে এখানে হচ্ছে পৃথিবীর রেসপেক্টে করছে না, তাহলে এটা হবে অবশ্যই কার ভর, পৃথিবীর ভরটা হবে। সেখানে ভুলেও কিন্তু কেউ এম এর মান 80 বসায়ও না, তাহলে ভুল হবে। এম এর মান আসলে কোনটা, এম এর মান হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর বলে দিছে দেখো, এত টন। তো টন মানে আবার কি বলতো, এই 1 টন মানে হচ্ছে আবার তোমার 1000 কেজি, মানে 10⁻³ কেজি। তাহলে পৃথিবীর ভরটা তোমার ওইটাই আসতেছে, তুমি যেটা জানো, 6 × 10⁻24 কেজি। তাহলে এখানে পৃথিবীর ভরটা বসাই দাও। তো এটা আমরা আগে থেকে জানি, তবু তোমাদের একটু দেখাইলাম আর কি, হিসাবগুলো সব ঠিকই আছে। টি এর মান 12 ঘন্টা, তো ঘন্টায় রাখা যাবে না, সেকেন্ডে নিতে হবে। 3600 দ্বারা গুণ করে তারপর আমরা স্কোয়ারটা করলাম, এরপরে 4 পাই স্কোয়ার। টোটালটার কি করতে হবে, কিউবিক রুট মানে 1/3 আর কি, পাওয়ার মাইনাস আর, আর এর মানটা কত, 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে এখানে এককটা আগেই না লিখি, আমরা ক্যালকুলেশন করে ফেলি, চলো। আচ্ছা, বিশাল ক্যালকুলেশন। সো তোমরা যেমন হচ্ছে ইন্টারমিডিয়েটে করে আসছো এই টাইপের প্রবলেম, ওইভাবে করে অ্যাপ্রোচ করতে হবে আর কি, তাছাড়া কোনো অপশন নাই। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার আসতেছে হচ্ছে 2.02 ইন্টু 10⁻7 মিটার। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানকার অ্যান্সার, যে এত মিটার উচ্চতায় যদি তুমি স্থাপন করো, তাইলে এই প্রশ্নের যে শর্ত সেটা স্যাটিসফাই করবে। আচ্ছা, এবার বুয়েট 1-2 সালে একটা প্রশ্ন আসছে, দেখো, ভূপৃষ্ঠের চতুর্দিকে নিরক্ষবৃত্ত বরাবর বৃত্তাকার পথে আবর্তনশীল একটি ভূস্থির যোগাযোগ উপগ্রহ
এই জিনিসটা হচ্ছে মার্ক করতে হবে। কি বলছে দেখো, ভূস্থির যোগাযোগ উপগ্রহ, ভূস্থির উপগ্রহ ভাই, ভূস্থির উপগ্রহ। আচ্ছা, ভূস্থির উপগ্রহ বলা মানে কি বলতো? এটা বলা মানেই সাথে সাথে আমরা জানবো এটার পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। আচ্ছা, এবার দেখো বলছে কত উচ্চতায় ঘুরতেছে, এই ভূস্থির উপগ্রহ কত উচ্চতায় ঘুরতেছে। এটা করার জন্য অ্যাকচুয়ালি ম্যাথও করা লাগে না। আমরা কিন্তু মাস্টার ক্লাসে এইগুলোর ভ্যালু সহ বলে দিছি। তো তোমাদের সুবিধার্থে আবারও বলি, এই পৃথিবীর সাপেক্ষে যখন তুমি একটা ভূস্থির উপগ্রহ চিন্তা করবা, এটার পর্যায়কাল 24 ঘন্টা, তো এটা ফিক্সড। একইভাবে উচ্চতাটাও ফিক্সড, এবং উচ্চতাটা মানটা হবে 36,000 কিলোমিটার। হ্যাঁ, 36,000 কিলোমিটার, এটা হচ্ছে আসলে উচ্চতার অ্যান্সারটা হবে। এখন কথা হচ্ছে, অ্যান্সার তো বুঝলাম এটা, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা কোনটা? অ্যাপ্রোচটা তোমাদের একটু দেখাই দিই। অ্যাপ্রোচটা হচ্ছে আগের মতোই ভাইয়া, সেম অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচ? ওই যে আমরা কি জানি যে জিএমটি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব। তাহলে এখান থেকে একইভাবে এইচ এর মানটা বের করতে হবে কিভাবে? আগের মতোই, জিএমটি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস হচ্ছে আর। এই ক্যালকুলেশন করে মান বের করে কত দেখবা? মান বের করলে কত আসবে? 36,000 কিলোমিটারই আসবে। হুবহু আসবে না, একটু কম বেশি আসবে আর কি। এত কিলোমিটার কি প্রায়। তো এটা হচ্ছে টেকনিক। কি মান বসাইলে তো তুমি অবশ্যই অ্যান্সার পাবা, ম্যাথ তো আসলে করাই আছে, ঠিক আছে। কিন্তু তবুও এই মানটা তোমরা কি রাখবা? অবশ্যই এই মানটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এরই মাধ্যমে আসলে আমাদের মহাকর্ষ বিকর্ষের যে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসটা, সেটাও কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা আশাবাদী যে রেগুলার মাস্টার ক্লাসগুলো দেখার পরে যদি এই অ্যাডভান্স প্রবলেম সলভিংটা দেখো, তাইলে তোমরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যখন দিবা আর কি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে, তখন তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে। এবং একই সাথে তোমরা ভার্সিটিতে ভালো করার পাশাপাশি তোমাদের প্রিপারেশন আর অনেক বেশি সুদৃঢ় হবে। তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা। দেখা হবে আবারও কখনো। আসসালামু আলাইকুম।